আসসালামু আলাইকুম বাচ্চারা, সবার কি অবস্থা? কে কে জয়েন করে ফেলেছো দেখি একটু তোমাদের। দেখতে পাচ্ছি অনেকে। ওয়ালাইকুম আসসালাম। দেখতে পাচ্ছি কিন্তু অনেকে কিন্তু জয়েন করে ফেলেছো। সবার কি অবস্থা? কেমন যাচ্ছে দিনকাল? আমাদের লাস্ট ক্লাস ছিল হলো রবিবারে। আজকে আমাদের আরেকটা ক্লাস হচ্ছে। তোমাদের কি অবস্থা সেটা আমাকে জানিয়ে দিবে কিন্তু। হুম হুম ওয়ালাইকুম আসসালাম। আজকে কিন্তু তোমাদের একটা লাইভেও হচ্ছে, ফেসবুক লাইভেও হচ্ছে এটা, যা দেখতে পাচ্ছি। অনেক ইউটিউবে কিন্তু লাইভ হচ্ছে। ঠিক আছে, তোমরা ইউটিউবেও জয়েন করে ফেলতে পারো চাইলে আজকের ক্লাসটা। আর যারা আমাদের সাথে বরাবরের মতো আছো তারা তো অবশ্যই অ্যাপের মাধ্যমেই জয়েন করে ফেলেছো। হুম যারা ফেসবুক লাইভ অথবা ইউটিউবের মাধ্যমে জয়েন করে ফেলেছো, তারা কে কোথা থেকে জয়েন করেছো সেটা একটু আমাকে কাইন্ডলি জানাবে। হুম হ্যাঁ, কয়েকজন লিখছে ভাই বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, কিছুটা তো বৃষ্টি হচ্ছিল। ঢাকাতে ভালোই বৃষ্টি হচ্ছে। তো আমি যখন আসার সময় নরমালি আসলে আমি বাইকে আসি। ঠিক আছে? পাঠাও অথবা উবারের মাধ্যমে আসি। তো আজকে যেহেতু হালকা হালকা বৃষ্টি মানে মানে পড়তেছিল, তখন আমি ভাবলাম যে আসলে কি করা যায়। তো সিএনজি তে উঠলাম। এখন সিএনজি তে উঠার পরে দেখি আবার বৃষ্টি নাই। তখন মনের মধ্যে একটা মনে করো যে উসখুস উসখুস করতেছিল যে সিএনজি তে উঠলাম আর বৃষ্টি নাই হয়ে গেল। জিনিসটা ভালো লাগতেছিল না। মনের মধ্যে একটা উসখুস উসখুস লাগলো যে না, বাইকেই হয়তো বা গেলে ভালো হতো। কিন্তু তার 15-20 মিনিট পরেই আবার মনে করো যে দেখা গেল যে বৃষ্টি চলে আসে। তখন মনের মধ্যে একটা শান্তি চলে আসে, না ঠিক ডিসিশন নিয়েছিলাম। বুঝতে পেরেছো? হুম এখনো দেখতে পাচ্ছি অনেকে কিন্তু জয়েন করে ফেলেছো। তোমরা একটা কাজ করো, যারা ফেসবুক লাইভ আসলে দেখতেছো, তারা ফেসবুকের লাইভের এইটা আসলে শেয়ার করে ফেলো সবার সাথে। দেখি তোমরা কত শেয়ার করতে পারো। ঠিক আছে, তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, নিজের আইডিতে শেয়ার করতে পারো, বিভিন্ন গ্রুপে শেয়ার করে ফেলো, যে আজকের ক্লাসটা আসলে তারাও একটু দেখুক। হুম অনেকেই কিন্তু জয়েন করে ফেলেছো দেখতে পাচ্ছি। সব পেয়ে যাবে। আমাদের কিন্তু অনেকগুলো ক্লাস মোটামুটি হচ্ছে, খুবই সহজভাবে আমরা বোঝানোর চেষ্টা করি। আর এটার মাধ্যমে আসলে দেখা যাচ্ছে যে সবাই উপকৃত হচ্ছে। তো ভাবলাম তোমাদের যারা একটু বাইরের, দেখা যাচ্ছে কি হয়তো আমাদের সাথে এখনো জয়েন করেনি, হয়তো ভবিষ্যতে করে ফেলবে, তাদের জন্য ভাবলাম যে আচ্ছা, দুই একটা ক্লাস তাদেরও একটু দেখাই যে আমরা আসলে কিভাবে ক্লাসগুলা নেই। আর যারা আমাদের সাথে, একজনে আমাদের কমেন্ট করেছে, সে হলো আমাদের অ্যাপে, যে বড় ভাইয়াদের কাছে শুনেছি আইসিটি অনেক কঠিন, কিন্তু আপনি যেভাবে পড়ান একদম পানির মতো লাগে। আচ্ছা, ভালো, থ্যাংক ইউ তোমাকে। আসলে আইসিটিটা খুব বেশি কঠিন না, বাট তোমাকে আসলে টেকনিক বুঝতে হবে, বেসিকটা ভালো মতো শিখতে হবে, তাহলে তোমার কাছে আইসিটিটা খুব সহজ মনে হবে। দেখো, আহ স্কুলে তোমরা যখন আইসিটি পড়ছো সেটা আসলে খুবই সহজ ছিল, খুবই সহজ ছিল। বাট সেই তুলনায় কলেজের আইসিটি আসলে অনেক কঠিন, বলবো আমি একটু তুলনামূলক কঠিন। কারণ সেখানে অনেকটা সারফেস লেভেলেই আসলে আলোচনা করা হয়েছে যখন তুমি স্কুলে ছিলা। কিন্তু তুমি যখন কলেজের বইগুলা দেখবা তখন দেখবা যে না, বিষয়টা এখন আর নাই, আরো কঠিন হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা অনেক আলোচনা করলাম, একটু আস্তে ধীরে আমরা ক্লাসটা শুরু করি।
তো আমরা সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এটা আসলে পড়াচ্ছিলাম, ঠিক আছে? সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এটা আমরা পড়াচ্ছিলাম। এই অধ্যায়টা হলো ৩ নাম্বার অধ্যায় এবং তোমাদের কলেজের বইয়ে যে অধ্যায়টা আসলে খুবই ইম্পর্টেন্ট, এই অধ্যায় থেকে সাধারণত ২টা থেকে একটা সৃজনশীল তো থাকেই। মানে একটা কনফার্ম যে এই অধ্যায় থেকে একটা সিকিউ আসবেই এবং কখনো কখনো ২টা সৃজনশীলও কিন্তু শুধুমাত্র এই অধ্যায় থেকেই চলে আসে, যেটা হলো সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, ঠিক আছে? তো আমরা সংখ্যা পদ্ধতি মোটামুটি অনেক ডিটেলসে আমরা পড়ায় ফেলছি। আর আমাদের কিছু কিছু এখন আমরা আগাচ্ছি। আজকে আমাদের পর্ব ৬, ঠিক আছে? তো যারা এখনো আমাদের সাথে জয়েন করোনি, জয়েন করে ফেলতে পারো। প্রিভিয়াস লেকচারগুলো তোমরা রেকর্ডিং পেয়ে যাবা, কোনো সমস্যা নাই। তাই যদি এখনো তোমাদের চিন্তা ভাবনা করো যে ভাইয়া পিছায়া যাব, আসলে তুমি অলরেডি পিছায়া যাবা যদি তুমি পরে আরো সিদ্ধান্ত নাও। এখনই জয়েন করে ফেলো, এগিয়ে যাবা, দেখবা যে তুমি ভালো করতে পারতেছো আইসিটিতে। ওকে, তো এই হলো আমার একটা সাধারণ পরিচয়। আমার নাম মোহাম্মদ রুমান খন্দকার। তো বাচ্চারা আমাকে আর কি রুমান ভাইয়া অথবা স্যার যে যেটা খুশি বলতে পারে। ভাইয়া অথবা স্যার যেটা তোমার ইচ্ছা বলতে পারো তুমি। পড়াশোনা করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। খুবই সুন্দর একটা ডিপার্টমেন্ট, খুবই ভালো একটা ডিপার্টমেন্ট ছিল যেখানে আমি আসলে পড়াশোনা করেছিলাম। তো এই হলো সাধারণ কিছু পরিচয়, সেটা তোমরা দেখে নিতে পারো। এখানে আমি আসলে সময় নষ্ট করতে চাই না। সামনে যদি যাই একটু, এটা হলো আমাদের রানিং বর্তমান যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলো সম্পর্কে এখানে ডিটেলস দেওয়া আছে। তো তোমরা এখন একটা মনে করো যে বান্ডেল অফার পাইতেছো, যে বান্ডেলে ১-এর ভিতর ৪, মানে তুমি আসলে একটাই কিনলে ৪টা পাওয়া যেতেছো আলটিমেটলি। তো এটার মধ্যে আসলে কি কি আছে আমি যদি একটু তোমাকে বলি, সেটা হলো যে তোমরা আমাদের যে এইচএসসি 27 একাডেমিক প্রোগ্রাম শুরু হবে যখন তুমি কলেজে পড়া শুরু করবা, ঠিক আছে, কলেজে ভর্তি হয়ে যাবে বা কলেজের ক্লাসগুলো শুরু হয়ে যাবে, তখন আমাদের এইচএসসি 27 এর জন্য একাডেমিক প্রোগ্রাম আছে, যেটা তুমি একদম মনে করো যে পুরো বছর জুড়ে করতে পারবা সেটা। এবং তুমি কলেজে উঠার আগেই তোমার যাতে একটা ফাউন্ডেশন ভালো মতো তৈরি হয়ে যায়, তার জন্য তোমার জন্য রয়েছে দুরন্ত কোর্স, ঠিক আছে? এইচএসসি 27 দুরন্ত কোর্স, এটা আসলে তোমাদের ফাউন্ডেশন তৈরি করে ফেলবে। ওকে, তারপরে আসে ভাইয়া এইচএসসি 27 আইসিটি কোর্সটাও তুমি সাথে সাথে পেয়ে যাবা, বুঝতে পেরেছো? এবং তোমরা অলরেডি তোমাদের ইমিডিয়েট সিনিয়র যারা ব্যাচ আছে তাদের তো আমরা ক্লাস নিয়েছি, সেই রেকর্ডিং ক্লাসগুলোও তোমরা আর্কাইভ আকারে পেয়ে যাবা। সকল জিনিস তুমি একটা বান্ডেলের মধ্যে পেয়ে যাবা। এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া আমি বুঝলাম, এখন এ সম্পর্কে ডিটেলস জানতে চাই, যে কোর্স ফি কত, সকল বিষয়ে তুমি জানতে যে কাজটি করতে পারো 16780 এই নাম্বারে তুমি যদি কল করো, কল করে তুমি ডিটেলস জিজ্ঞেস করে নিবা, তোমাকে সকল কিছু বলে দেওয়া হবে। এখন তোমাকে আমি একটা জিনিস বলি ভাইয়া, যে আসলে আমরা কিভাবে পড়াই, আসলে আমাদের পড়ানো কতটা ভালো তোমার জন্য হতে পারে, তুমি জাস্ট আমাদের থেকে না জেনে তোমার যদি বন্ধু বান্ধব কেউ অলরেডি এই কোর্সগুলোতে ভর্তি হয়ে থাকে তুমি তাকে জিজ্ঞেস করতে পারো, তাহলেই তুমি বুঝে যাবে যে আসলে তোমার জন্য কতটা জরুরি এটা। বিশেষ করে আমি তো অ্যাডভান্স আইসিটি কোর্সগুলো নেই, তো তুমি আসলে আইসিটির ক্লাসগুলো কেমন হচ্ছে তোমার যদি বন্ধু বান্ধব কেউ অলরেডি ভর্তি হয়ে থাকে তুমি কিন্তু দেখতে পাবা যে কেমন হচ্ছে। এছাড়া তোমার যদি মনে করো ট্রায়াল নিতে হয়, যে আমি একটু ফ্রি ট্রায়াল নিয়ে দেখি যে আসলে এই শিখোতে কিভাবে ক্লাসগুলো নেওয়া হয়, তোমার জন্য কিন্তু ফ্রি ট্রায়ালেরও ব্যবস্থা রয়েছে। তুমি 3 দিন ফ্রি ট্রায়াল নিতে পারবে। তুমি অ্যাপে যাও, আমাদের অ্যাপটা ডাউনলোড করো, শিখো অ্যাপ, সেই অ্যাপ ডাউনলোড করে তুমি কিন্তু 3 দিনে একটা ফ্রি ট্রায়াল নিয়ে দেখতে পারবো যে আসলে এক্সপিরিয়েন্সটা আমরা কি দিচ্ছি, যেটা তুমি তখন নিজেই ডিসিশন নিতে পারবে। তো এখনো কিন্তু আমাদের সাথে অনেকে জয়েন করে ফেলেছে, তোমরা মানে প্রায় আমাদের মধ্যে এখনো অনেক অনেক সংখ্যক স্টুডেন্ট কিন্তু জয়েন হয়ে আছে। কিছুক্ষণ পরেই তোমাদের আমি এইচডব্লিউ একটা লিস্ট দেখাবো, যে যারা হলো মনে করো যে নিয়মিত এইচডব্লিউ গুলো করে, ঠিক আছে? ওকে, এখন আমি যদি একটু সামনে যাই, আচ্ছা, তো আমার ক্লাসগুলো যে করবা, করে তারপরে আমি যে এইচডব্লিউ দিব, সেই এইচডব্লিউ যারা ভালো মতো করতে পারে
তাদেরকে আমি আসলে স্টার বলি। আমার ক্লাসে আমি তাদেরকে রিকগনাইজ করি। তো তারা আসলে আমার ক্লাসের স্টার। যারা হোমওয়ার্ক ভালো মতো করছে তারা হলো আমার ক্লাসের স্টার। তো গত ক্লাসের যারা হোমওয়ার্ক গুলা করছে তাদের নামগুলো এখানে কিন্তু দেওয়া আছে। বুঝতে পারছো? তাদের নামগুলো এখানে দেওয়া আছে এবং তারা কিন্তু স্টার। এখন কে কে তোমাদের নামগুলো পেয়ে গেছো একটু তোমরা আমাকে কমেন্টে জানাই দিও। ঠিক আছে? তোমাদের হাতের লেখা সুন্দর, তোমাদের যে SW গুলো দেওয়া হয়েছে সেগুলি খুব ভালো মতো করছো। তোমাদের জন্য শুভকামনা। আর একটা স্ক্রিনশট নিয়ে ফেলো। দেখো কত সুন্দর ভাবে তাদেরকে আমি স্টার বলে ফেলছি। দেখছো? তারা কিন্তু আহ একজনে বলছে ভাই আমার নামটা প্রথম দিকে গেছে। হ্যাঁ, দেখো স্ক্রিনশট নিয়ে ফেলো। তুমি কিন্তু মনে করো যে আজকের স্টার। ঠিক আছে? আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া এই কয়জনই কি শুধুমাত্র হোমওয়ার্ক দিয়েছে? না ভাইয়া, আমার ক্লাসে হোমওয়ার্কের সংখ্যা অনেক বেড়ে যায়। কারণ তারা এত সুন্দরভাবে বুঝে ফেলে, তারা আসলে হোমওয়ার্ক করতেও আনন্দিত হয়। এবং দেখো প্রত্যেকে যে এই মনে করো যে পিপিটিটা যখন আমরা পিডিএফ আকারেও তোমাদের কাছে দিয়ে দেই, যারা আমাদের স্টুডেন্ট, তো সেখানেও তোমার নামগুলা থাকবে। দেখতে পাচ্ছ কত মজার একটা জিনিস, তোমার নাম সবাই জানতে পারছে। আচ্ছা, তারপরে দেখো আরো অনেকে আছে আমাদের যারা আগের স্লাইডে নাম খুঁজে পাও নাই। তারা এই স্লাইডে দেখো, তোমাদের নামগুলা কিন্তু এই স্লাইডে থাকার কথা। দেখো খুঁজে পেয়েছো কিনা। যারা যারা নাম পেয়েছো তারা আসলে একটা স্ক্রিনশট নিয়ে ফেলো। তোমরা কিন্তু খুব ভালো মতো হোমওয়ার্ক করতে পারছো দেখেই তোমরা আজকের ক্লাসের স্টার হয়ে গেছো। ঠিক আছে? ওকে, দেখো সবার নাম কিন্তু এখানে দেওয়া আছে। আশা করি সবারটা পেয়ে গেছো। এরপরেও যদি না পাও কোনো চিন্তা নাই, আরো আছে। ঠিক আছে? অনেকে হোমওয়ার্ক করছো তোমরা এবং তোমাদের হোমওয়ার্ক গুলা ভালো হয়েছে এবং তোমরা কিন্তু অনেক কিছু শিখে ফেলছো। ঠিক আছে? তো তোমরা স্ক্রিনশট নিয়ে ফেলো, যারা এখন নাম পেয়েছো তারা স্ক্রিনশট নিয়ে ফেলো। তোমাদের তোমরা আসলে কষ্ট করে হোমওয়ার্ক গুলা করে ফেলছো, তার জন্য আসলে তোমাদের অভিনন্দন এবং তোমরা আজকের ক্লাসের স্টার। ঠিক আছে? ওকে, মোটামুটি দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু হোমওয়ার্ক দেখে ফেলছো। ওকে, তো এরা কিন্তু খুবই ভালোভাবে হোমওয়ার্ক গুলা করছে, প্লাস এরা সঠিকভাবে করছে, প্লাস এদের হাতের লেখা খুবই সুন্দর ছিল, খুবই পরিপাটিভাবে করার চেষ্টা করছে, তাই তারা আজকের হোমওয়ার্কের স্টার হয়েছে। এখন তোমাদের মধ্যে আরো অনেকে হয়তোবা হোমওয়ার্ক করছো, বাট যেই কয়টা হোমওয়ার্ক দিছিলাম তার মধ্যে একটা দুইটা ভুল গেছে, অথবা হাতের লেখা খুবই খারাপ, মানে আরো পরিষ্কার ভাবে লিখতে হওয়া উচিত ছিল। বা তোমার মনে হয় যে এখনো তোমার যদি ভালো একজন স্টুডেন্ট হতে হয়, যে এই ধরনের হোমওয়ার্ক তোমার সাবমিট করতে হবে সেটা তুমি এখনো পারো নাই, তাদের জন্য আমি আরেকটা ক্যাটাগরি রেখেছি, যেটা হলো ইফোর্ট চ্যাম্পিয়ন। তোমরা স্টারে ফিউচারে হইলো যাওয়ার চেষ্টা করবে, কিন্তু তোমরা আজকের ক্লাসের জন্য আসলে ইফোর্ট চ্যাম্পিয়ন হিসেবেই খুশি থাকতে হবে তোমাদেরকে। কারণ তোমাদের কিছু কিছু জায়গায় আসলে সমস্যা ছিল। তা আমি তোমাদের ফেসবুকে যখন তোমরা হোমওয়ার্ক গুলা সাবমিট করছিলে আমার তোমাদের প্রাইভেট গ্রুপে, যারা আমাদের সাথে কানেক্টেড ছিল, তারা কিন্তু এই জিনিসগুলো আসলে সাবমিট করার পর আমি তাদেরকে ফিডব্যাক দিয়েছিলাম যে কিছু কিছু জিনিস হয়তোবা ভুল গিয়েছে। এখন যারা ইফোর্ট চ্যাম্পিয়ন তারা আসলে তারাও একটা ভালো কাজ করছে, কারণ তারা ইফোর্ট দিয়ে জিনিসটা করছে, বাট দুই একটা জায়গায় ভুল হয়ে গেছে হয়তোবা। ফিউচারে তোমাদের টার্গেট থাকবে যারা ইফোর্ট চ্যাম্পিয়ন আসো, তারা হলো স্টার ক্যাটাগরিতে যাওয়ার চেষ্টা করবা। এবং আরেকটা জিনিস মনে রাখবা, যখন এইচডব্লিউ গুলা সাবমিট করবা, সাবমিট করার আগে একবার একটা দেখে নিবা যে তোমার আসলে ছোটখাটো কোনো ভুল হয়েছে কিনা। আমি দেখছি এখানে কয়েকজনের কয়েক লাইন ঠিক লিখছিল আর লাস্টের লাইনে যে ভুল করছো। তো এই জিনিসগুলো একটু দেখে নিবা। তো মন খারাপ করার কিছু নাই, ইফোর্ট চ্যাম্পিয়ন ক্যাটাগরিতে তোমরা আছো, তোমাদের নামগুলাও কিন্তু এখানে আছে। তোমরা আমি মনে করি যারা ইফোর্ট দিতে পারে তারা একটা সময় ভালো করতে পারে। এই কারণে তোমাদের জন্য কিন্তু আমি সবসময় ভালোবাসা রাখি। এই কারণে দেখো হার্ট ইমোজি দিয়েছি তোমাদের পাশে। আর তোমাদেরও আমি চাই যে তোমরাও এক সময় স্টার ক্যাটাগরিতে চলে আসবা।
বুঝতে পারছো? আমি চাই যে তোমরা স্টার ক্যাটাগরিতে চলে আসবা। ওকে, তো আমরা মোটামুটি ক্লাসটা তো দেখতে পাচ্ছি খুবই ভালো মতো আমাদের যাচ্ছে। এখনো যারা মনে করো ফেসবুকে আমাদের আজকে লাইভ হচ্ছে, তোমরা চাইলে কিন্তু শেয়ার করতে পারো নিজের বন্ধুদের সাথে, তারপরে নিজের টাইমলাইনটা অবশ্যই শেয়ার করবা, তারপরে বিভিন্ন গ্রুপে শেয়ার করতে পারো, যাতে আজকের ক্লাসগুলো বাকিরাও একটু দেখতে পারে। ঠিক আছে, যাতে বাকিরাও একটু উপকৃত হয়। এখন আমরা যদি একটু সামনের দিকে যাই, আজকে আমরা আসলে কি পড়াবো, এটা একটা প্রশ্ন যে ভাইয়া আসলে আজকে কি পড়াবেন। অনেক কিছুই তো পড়ানো যায়। আজকে আমরা যেটা পড়াবো সেটা হলো এনকোডার ও ডিকোডার। এখন তুমিও জানো না, আমিও জানি না, ধরো যে এনকোডার ডিকোডার কি। আস্তে আস্তে আমরা এনকোডার ডিকোডার কি সেই জিনিসটা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, এই দুইটা টপিক আজকে পড়বো। তো বেসিক আলোচনা দিয়ে শুরু করা যাক। আচ্ছা, একজনে লিখছে তাহসান ইমন, স্টারের দরকার নাই, আপনার ভালোবাসা পাওয়ার জন্য বারবার ভুল করব। না না ভাই, এটা এটা তো তোমাদের সবার জন্যই ভালোবাসা থাকবে। ঠিক আছে, তুমি ভুল করবা কেন? আর তুমি স্টার হইতে হবে। ঠিক আছে, আমি চাই আমার প্রত্যেকটা স্টুডেন্ট স্টার হয়ে যাক। ঠিক আছে, ওকে। তো এই দেখো এনকোডার, এনকোডার নিয়ে আমরা আসলে আজকে আলোচনা শুরু করব। তা আমরা যদি এনকোডার শুরু করি, আচ্ছা ফার্স্টে আসলে দেখি যে আসলে এনকোডার জিনিসটা আসলে কি বুঝাইতেছে। তোমরা একটু স্লাইডটা দেখো তো, দেখা তোমার কাছে কি মনে হয় যে আসলে এনকোডার দ্বারা আসলে কি বুঝাইতে চাইতেছে। দেখো একটু স্লাইডে কি বলছে, যে ডিজিটাল বর্তনীর সাহায্যে মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষা বা মেশিন ভাষায় রূপান্তরিত করা হয়, তাকে এনকোডার বলা হয়। এখানে ডায়াগ্রাম দেওয়া আছে, আশা করি তুমি একটা ধারণা পাইছো। ঠিক আছে, মোটামুটি একটা ধারণা পাইছো যে মানুষের ব্যবহৃত যে ভাষাটাকে সেটাকে এনকোড করার মাধ্যমে কম্পিউটারে বোধগম্য ভাষায় রূপান্তর করা হয়। ভাই, এটা তো থিওরিটিক্যাল কথা বললেন, একটু ফিল দেন জিনিসটা আসলে কি। সে ফিল দিলাম। দেখো, তুমি মনে করো তোমার কাছে একটা কিবোর্ড আছে। ঠিক আছে, এখন এই তুমি কিবোর্ডে মনে করো যে প্রেস করলা, ধরো এরকম অ্যাপল, APPLE, এরকম করে কিছু একটা প্রেস করছো। তার মানে এ যেই বাটনটা ছিল ধরো, বা আমরা এটাকে কি বলি, মানে কিবোর্ডের যে কি বা চাবি বলতাম তো যায় না, ধরো কিবোর্ডের যে বাটনটা আছে ধরো ওইটাই তুমি প্রেস করলা, এ, তারপরে পি, তারপরে পি, তারপরে এল, তারপর ই। এখন তোমার হলো এই ভাষাটা তুমি বুঝো, ঠিক আছে, অ্যাপল, বা তোমরা এই মনে করো ABCD এগুলি বুঝো। এখন কম্পিউটার তো আর বুঝতেছে না যে এখন এ প্রেস হইছে নাকি পি প্রেস হইছে, এখন এল প্রেস হইছে, ই প্রেস হইছে, কিন্তু তো সে কম্পিউটার বুঝে না। বা এই জিনিসটা যে কোন বাটনটা প্রেস হইছে সেটাও সে জানে না। ঠিক আছে, এখন যেটা করা হয় এনকোডারের মাধ্যমে, যেটা করা হয় সেটা হলো এনকোডারের মাধ্যমে এই জিনিসটা যাতে কম্পিউটারে বুঝতে পারে, সেই কারণে আসলে কম্পিউটারের ল্যাঙ্গুয়েজে বা মেশিন ভাষায় রূপান্তর করে দেওয়া হয়। এখন এই মেশিন ভাষায় রূপান্তর করার কাজটা যে করে দেয় সেটা হলো এনকোডার। বুঝতে পারছি, এটা কিন্তু খুবই একটা মজার জিনিস। তাহলে বুঝতে পারছো, ফিলটা বুঝতে পারছো, এনকোডার হলো যে কম্পিউটার যাতে বুঝতে পারে। এখন ধরো তুমি একটা মনে করো ডিভাইস বানাইলা, ডিভাইস বানায় কম্পিউটারের সাথে লাগাইলা, এখন শুধু ডিভাইসে খালি ক্লিক 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 করো, কিন্তু কম্পিউটার বুঝতে পারতেছে না যে আসলে কেন ক্লিক করতেছে। কিন্তু তুমি যদি এরকম একটা জিনিস মনে করো কম্পিউটারকে আগে বুঝাই দিতা যে এই বাটনটা প্রেস হওয়া মানে বাইনারি এত যাবে, ঠিক আছে, ধরো বাইনারি এত একটা ভ্যালু যাবে, তখন কম্পিউটার বুঝতে পারবে আচ্ছা আচ্ছা ওই বাইনারি ভ্যালু আসছে মানে ওই বাটনটা প্রেস হয়েছে। তো এইভাবে এনকোডার হলো মানুষের ব্যবহৃত যে ভাষা বা মানুষ যে ধরনের ভাষা বুঝতে পারে সেটা থেকে এনকোড করার মাধ্যমে কম্পিউটারে বোধগম্য ভাষা বা মেশিন ভাষায় রূপান্তর করে, তখন খুব সুন্দর একটা জিনিস হয়। বুঝতে পারছো? ওকে, তো আমরা যদি আরেকটু সামনের দিকে যাই, তখন আরো কিছু কিছু জিনিস আমরা বুঝতে পারবো। সেটা হলো যে এনকোডারে কিছু বৈশিষ্ট্য আছে। ঠিক আছে, এনকোডারের বৈশিষ্ট্য কি আসে? এনকোডারের প্রথম বৈশিষ্ট্য হলো, আমরা যদি এখানে একটু আলোচনা করি, সেটা হলো যে বিভিন্ন ইনপুট ডিভাইস হিসেবে আমরা আসলে ব্যবহার করতে পারি। ঠিক আছে, এনকোডার সবসময় বিভিন্ন ইনপুট ডিভাইসে ব্যবহার করা হয়। বুঝতে পেরেছি? তাহলে আমরা আসলে এনকোডারের যদি বৈশিষ্ট্য বলি, তাহলে আমরা এখানে লিখতে পারি যে ইনপুট ডিভাইস গুলাতে সাধারণত ব্যবহার করা হয়, তাই না? ইনপুট ডিভাইসে যেমন আমরা বললাম যে কিবোর্ড হইতে পারে, এছাড়া বিভিন্ন ধরনের ইনপুট ডিভাইস,
যে ইনপুট ডিভাইসে তুমি আসলে ইনপুট দাও এবং ইনপুট দেওয়ার ফলে তারপরে ভালো মতো কাজ করে। বুঝতে পারছি? এটা তো বুঝলা। আরেকটা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? সেটা হলো, একটু পরেই তুমি এটা বুঝতে পারবা, সেটা হলো ইনপুটে লাইন সংখ্যা হয় হইল 2 টু দি পাওয়ার n এবং আউটপুটে লাইন সংখ্যা হয় হইল n সংখ্যক লাইন থাকে। ঠিক আছে? মানে ইনপুটে লাইন সংখ্যা হয় 2 টু দি পাওয়ার n এবং আউটপুটে লাইন সংখ্যা হয় n। তার মানে ধরো তো তোমার কাছে যদি এরকম ইনপুট দেওয়া থাকে যে ধরো 8, ঠিক আছে? ইনপুট কত? 8, মানে 8টা হলো ইনপুট আছে। তার মানে 8টাকে আমি 2 কিউব লিখতে পারি। তার মানে আউটপুটে আমরা কত পাবো? আউটপুটে আমরা 3টা লাইন পাবো। কারণ কি? এটার n কত? দেখো 2 টু দি পাওয়ার কিউব, এই যে যেটা সেইটাই হলো আউটপুটে চলে যায়। ঠিক আছে? এইটা হলো আমাদের এনকোডারের কিছু বৈশিষ্ট্যের মধ্যে পড়ে আর কি। এখন আমরা যদি সামনে আসি, এই দেখো আমাদের এনকোডার। খুবই দারুণ একটা জিনিস। এখন দেখো এখানে কি লিখছে? 4 2 2। ঠিক আছে? এনকোডার। তার মানে কি? 4 মানে কত? 2 টু দি পাওয়ার 2। সেখান থেকে আসতেছে কত? এই 2টা এখানে গেছে, তার মানে 2। তার মানে এটা একটা এনকোডার। কারণ আমরা বৈশিষ্ট্য যখন লিখেছিলাম সেখানে কিন্তু আমরা এটা দেখছিলাম। বুঝতে পেরেছি? তাহলে 4 টু 2, তার মানে এইখানে যেটা 4টা হলো ইনপুট। ঠিক আছে? এই 4টা হলো ইনপুট আর এই 2টা হলো আউটপুট। ঠিক আছে? এই 2টা হলো কি? আউটপুট। 4টা ইনপুট, 2টা আউটপুট। বুঝতে পেরেছি? 4টা ইনপুট, 2টা আউটপুট থাকবে। আর এটা হলো আমাদের সত্যক সারণী বা ট্রুথ টেবিল আমরা যেটা বলি। এটাকে আমরা কি বলি? সত্যক সারণী বা ট্রুথ টেবিল। ঠিক আছে? এটা আমাদের সেই সত্যক সারণী। সত্যক সারণীতে কি করতে হয়? সত্যক সারণীতে ইনপুট এবং আউটপুট, যতগুলো সম্ভাব্য ইনপুট এবং আউটপুট আছে সেটা দিয়ে একটা টেবিল বানানো হয়। ঠিক আছে? ওকে। এখন দেখো আমরা তো এনকোডারে এই চিত্র লিখলাম, তারপরে সত্যক সারণী দিলাম। এখন তোমার কাছে মনে হয়েছে যে আমরা সত্যক সারণীতে কি বলছিলাম ভাইয়া? যে সত্যক সারণীতে হলো ইনপুট এবং আউটপুট, যতগুলা সম্ভাব্য ইনপুট আউটপুট সম্ভব সবগুলি কিন্তু এখানে দেওয়া যাবে এবং দিতে হবে। এখন তোমার কাছে প্রশ্ন আসতে যে তুমি পরীক্ষার হলে যে মিলাবা যে এগুলো আসতে পারে, এগুলো করব, এগুলো করে কি আসলে কোনো লাভ হবে? এভাবে কি মনে রাখা সম্ভব? বলো। ট্রুথ টেবিলেই তুমি যদি 10 মিনিট লাগাই দাও যে ভাইয়া মুখস্থ করে আসছিলাম বাসা থেকে যে এইটা আসলে 0 বসাইতে হবে, এইটায় 1 বসাইতে হবে, এটা 0 বসাইতে হবে, 1 বসাইতে হবে, এভাবে করে করে আমি কি করলাম? ট্রুথ টেবিল 10 মিনিট ধরে বানাইলাম। বানানোর পরে ইয়েস, ট্রুথ টেবিল বানাইছি 10 মিনিট ধরে। ঠিক আছে? বাসা থেকে একদম ঠাটা মুখস্থ করে আসছি। তাহলে কি লাভ হবে? এভাবে কি করা যায়? এখন যারা আমার ক্লাস করছো তারা কি বলো? ওইরকম কি মুখস্থ করে যাবা ট্রুথ টেবিল? কি মনে হয় বলো? যারা আমাদের সাথে অ্যাপে আছো, মুখস্থ করে যাবা? না, তোমরা মুখস্থ করে যাওয়া উচিত। 10 মিনিট ধইরা মনে করো ট্রুথ টেবিল আঁকবা, সরি ট্রুথ টেবিল লিখবা আর কি। আবার বলতেছে বুঝে যাব। ঠিক আছে? ওকে। এখন তোমাদেরকে আমি জাস্ট 30 সেকেন্ডের একটা ফর্মুলা দেখাই, যেটা তোমাদের সর্বোচ্চ 30 সেকেন্ড লাগবে এই মনে করো যে পুরো সত্যক সারণীটা কমপ্লিট করতে। জাস্ট 30 সেকেন্ড। তোমরা কি সেই টেকনিক তোমাদের আমি শিখাই দেব? বলো তোমরা কি চাও? তোমাদের থেকে শুনতে চাই, তোমাদের কি সেই টেকনিকটা শিখাই দিব যে 30 সেকেন্ডের মধ্যে তোমাদের এটা হয়ে যাবে? বলো তোমরা কি চাও? জাস্ট এটা তোমরা 10 মিনিট লাগবে না, 30 সেকেন্ডে শিখিয়ে দেবো। 30 সেকেন্ডের মধ্যে ট্রুথ টেবিল শেষ।
বলো। সবাই বলতেছে আচ্ছা জি। এখন দেখো তোমার ইনপুট আউটপুট কি আছে ওদিকে চিন্তা করারই দরকার নাই। তুমি ইনপুটে যাবা, সর্ববামে যেটা আছে সেখানে যাবা, একটা 1 দিবা, দিছো 1 দিছো, এরপরে জাস্ট কোনাকুনি বরাবর 1 1 1 1 1 1 বসায় দাও, শেষ। তারপরে যেটা করবা বাকি সবগুলা জিরো দিয়ে ফিল আপ করে দাও। এখন যারা বলতেছিল ভাইয়া ইনপুট করতে আমার 4-5 মিনিট লেগে যায়, দেখো কত সেকেন্ড লাগছে, হয়ে গেছে। এখন তুমি আউটপুটে আসো। আউটপুটে এসে যেটা করবা, আউটপুটে একদম সর্বজে ডানে আছে, সেই ডানের তাতে কি করবা, দেখো কি করবা, একদম যে ডানের যে আউটপুটটা আছে সেই আউটপুটে ফার্স্টে 0 1 0 1, ঠিক আছে, 0 1 0 1 এটা করে দিবা। সেকেন্ডটাতে কি করবা, 0 0 1 1, শেষ। 30 সেকেন্ডও লাগে নাই। বলো তো এটা 30 সেকেন্ড লাগছে? তোমরা অনেকে বলতেছো ভাই এটা 10 মিনিট লেগে যায়, এই দেখো এটা 30 সেকেন্ডও লাগে নাই। তাহলে আমরা সবসময় ইনপুটের ক্ষেত্রে কি করব, সর্ববামের যে ইনপুটটা আছে সেই ইনপুটটাকে 1 বসাবো, দেন কোনাকুনি বসাবার জাস্ট 1 বসায় যাব, বাকি সবগুলা ইনপুট 0 দিয়ে ফিল আপ করে ফেলবো, শেষ। এরপরে আবার যখন আউটপুটে আসব 0 1 0 1 একবারে শেষ, তারপরেরটায় 0 0 1 1। এখন প্রশ্ন আসে ভাইয়া, এখন আমি তোমার একটা জিনিস বুঝাই যে ভাইয়া এইটা যে বুঝাইলেন আপনার কথা আমি বুঝছি, এটা তো আপনি মনে করেন যে একটা শর্টকাট শিখাই দিলেন, এটা মনে করেন যে বুঝতে পারছি। এখন আপনি আমাকে বলেন ভাইয়া সেটা আসলে কেন হয়েছে। কারণ সবসময় মনে রাখবা তুমি যখন কোনো জিনিসের শর্টকাট শিখবা তার সাথে সাথে এটা কেন হচ্ছে সেই জিনিসটা তোমার জানা দরকার, ঠিক আছে। তুমি যদি না জানো তাহলে সমস্যা। এখন তোমাকে আমি বেসিকটা শিখাই যেটা আসলে কেন হচ্ছে। দেখো তোমার এইখানে যে সত্যক সারণীটা দেওয়া ছিল সেটা বুঝতে পারছো, বাট একটা জিনিস খেয়াল করো তো ভাইয়া, ইনপুটে কখনোই একটার বেশি অ্যাক্টিভ থাকে না। অ্যাক্টিভ বলতে 1 হয় না। দেখো এই রোতে আমি যদি এই রো এর কথা চিন্তা করি, একটাই 1 আছে আর বাকি সবগুলা 0 থাকতে হয়। এই লাইনেও একটাই 1 আছে, বাকি সবগুলা 0 থাকতে হয়। এই লাইনেও একটাই 1 আছে, বাকি সবগুলা 0 থাকতে হয়। এই লাইনেও একটা 1 আছে, বাকি সবগুলা 0 থাকতে হয়। তার মানে আমরা আরেকটা বৈশিষ্ট্য আমরা আসলে এখন শিখলাম যে এনকোডারে সর্বোচ্চ একটা অ্যাক্টিভ থাকতে পারবে অথবা একটা 1 থাকতে পারবে একটা সময়, বাকিগুলা ক্ষেত্র সেম। তাহলে আসলে ইনপুটের জিনিসটা বুঝে ফেললাম, তাই এই জিনিসটা বা প্যাটার্নটা ফলো হয়। দেখো তুমি 30 সেকেন্ডে শর্টকাট শিখছো, বাট তোমাকে বেসিকটাও জানতে হবে যে কেন এই জিনিসটা হচ্ছে। সেম জিনিসটা আউটপুটের ক্ষেত্রেও দেখো, আমরা যখন বুলিয়ান শিখাইছিলাম তোমাদেরকে তখন একটা জিনিস দেখিয়েছিলাম যে 0 1 0 1 মানে এক ঘর পর পর রিপিট হচ্ছে, কারণ তোমার যদি ইনপুট একটা থাকে সেটা আসলে 2 টু দি পাওয়ার 0 আকারে মনে করে যে রিপিট হয়। তার মানে 2 টু দি পাওয়ার 0 মানে কি 1, তার মানে এক ঘর পর পর আসলে রিপিট হইতেছে বা এক রো পর পর রিপিট হইতেছে। দেখো এক ঘর পর পরই আবার রিপিট হইতেছে মাঝখানে। পরেরটার জন্য 2 টু দি পাওয়ার 1, তার মানে কত 2, 2 ঘর পর পর রিপিট হচ্ছে। দেখছো 2 ঘর পর পর রিপিট হচ্ছে। যদি 3টা থাকতো তখন কি হতো ভাই বলতো, 3টা থাকলে 2 টু দি পাওয়ার 2 মানে 4 ঘর পর পর রিপিট হবে, তখন 4টা 0 বসাইতাম, তারপরে আবার 4টা 1 বসাইতাম, সেই না। এখন তোমরা বলো তোমাদেরকে শর্টকাট যখন আমি শিখাই দিছি তোমাদেরকে এই ট্রুথ টেবিল করতে 30 সেকেন্ডের বেশি লাগবে? তোমাদের কি মনে হয় 30 সেকেন্ডের বেশি লাগবে বলো? দেখি তোমাদের থেকে একটু শুনি। 30 সেকেন্ডের বেশি কি আর লাগবে? একজন বলছে ভাই 10 সেকেন্ড। ওকে, তাহলে দেখছো কত সহজে আমরা করে ফেলতেছি। এনকোডার ডিকোডার কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে। এখন আসলে বুঝলাম যে আমরা আসলে ট্রুথ টেবিলও বানায় ফেলছি, এখন এটা লজিক সমীকরণ বানাইতে হবে, ঠিক আছে, লজিক সমীকরণ।
লজিক সমীকরণ। এখন এই লজিক সমীকরণ যখন বানাবো তখন আসলে কিভাবে করতে হয়? তাহলে আমার আউটপুট কি কি আছে? y1 আর y2 দুইটা আউটপুট আছে, লিখে ফেললাম। এখন আমরা একটা জিনিস দেখব যে কোথায় কোথায় y1 আছে। y1 1 আছে, এই যে এইখানে 1 1 আছে, এইখানে আছে, এখানে আছে। আচ্ছা ফার্স্টে y1 এর জন্য দেখি। y1 এর জন্য একটু একটা জিনিস আমরা দেখি, সেটা হলো y1 এইখানে 1 আছে, এই জায়গাটা 1 আছে, এবং এই 1টা কার জন্য হইছে? d2 এর জন্য। তাহলে আমরা লিখতে পারি d2 বুলিয়ান অর বা বুলিয়ান যোগ যেটা আর কি, তারপরে হলো এটার জন্য। তার মানে d2 আর d3, দেখো d2 আর d3 তে 1 আছে দিকে y1 এ 1 1 পাইছি। আবার এইটার জন্য দেখবো যে d1 আর কোনটা d3, ঠিক আছে, d1 আর d3। দেখো আমাদের লজিক সমীকরণ কিন্তু হয়ে গেছে। লজিক সমীকরণ কিন্তু আমরা খুব সহজে এই জিনিসটা করে ফেলছি। এখন আমরা এইটার থেকে কি করা যায়? এটার থেকে যেটা করতে হবে সেটা হলো যে আমরা লজিক্যাল এবার সার্কিট তৈরি করব। ভালো কথা। তাহলে আমরা সমীকরণ বের করে ফেলছি। এখন সমীকরণ যেহেতু বের করে ফেলছি ভাইয়া, এখন এটা লজিক সার্কিটও বের করা সম্ভব। খুবই বাচ্চাদের জিনিস, যারা আমাদের আগের ক্লাসগুলা করছো তাদের কাছে এগুলি বাচ্চাদের জিনিস, কারণ আমরা সমীকরণ যেহেতু বের করে ফেলছি তাহলে আমাদের জন্য এটা পুরো এখন বাচ্চাদের জিনিস। জাস্ট ঠাস 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 করে করে ফেলবো, ঠিক আছে। তাহলে চারটা ইনপুট নিয়ে ফেলি আমরা। চারটা ইনপুট নিয়ে ফেলতেছি। চারটা ইনপুট লাইন নিয়ে নিলাম, ভালো কথা। এখন চারটা ইনপুট লাইন কি কি ছিল? d0, d1, d2, d3। দেখো চারটা ইনপুট লাইনের জন্য আমরা চারটা ইনপুট লাইন নিয়ে নিছি, ভালো কথা। তারপরে কি করতে হবে? y1, তাই না? এখন y1 এর জন্য আমরা জিনিসটা নিলাম এরকম। y1 এর জন্য d2 থেকে আমরা আসলাম এইটা d3, এখান থেকে এইটা, এবং দুইটার মধ্যে কি অপারেশন হইছে? অর অপারেশন হইছে। তার মানে এখান থেকে আমরা y1 পাইতেছি। সেম জিনিসটাই আমরা d1 আর d3, তার মানে y2 এর জন্য আমরা কি পাবো? d1 আর d3 থেকে, তাই না? তাহলে d1 থেকে নিলাম, তারপর হলো d3 থেকে নিব, অর অপারেশন করব, এই যে আমাদের y2 চলে আসে। দেখো কত সুন্দর, যাদের তোলার দরকার একটু তুলে নিতে পারো। সেই না, খুবই সহজ জিনিস আমরা করে ফেলছি। আমরা জাস্ট দেখো চারটা ইনপুট ছিল আমাদের, চারটা ইনপুট লাইন নিছি, দেন তারপরে যেটা করছি সেটা হলো যে আমাদের d2 আর d3 এর মধ্যে বুলিয়ান যোগ আছে, আর বুলিয়ান যোগটা আমরা জানি অনেকটা আসলে অর অপারেশনের সাথে মিলে। তাহলে আমরা অর অপারেশন, তার মানে d2 আর d2 আর d3 থেকে আমরা দুইটা লাইন নিছি, অর অপারেশন করছি, যেটা আসলে আলটিমেটলি আউটপুট দেখাইতেছে y1। সেম জিনিসটা আমরা y2 এর জন্য করছি। ওকে, এইটা আমরা মোটামুটি হয়েছে। এখন দুই একজনে হয়তো বা নাও বুঝতে পারো, তাদের জন্য আমি একটু প্রিভিয়াসলি আবার একটু বুঝাই দিয়েছি আগের জিনিসটা। দেখো এখানে আমরা কি করছিলাম, ইনপুটটা আমরা আউটপুট বুঝাইছি। এখন আমরা চেষ্টা করব ফার্স্টে y1 আর y2 তে কোথায় কোথায় 1 আছে, ঠিক আছে। এখন 1 আছে এখানে, এখানে। এখন 1 কার জন্য আসে? দেখো d2 তে 1 আছে, তাই আবার কার জন্য আসে? d3 তে 1 আছে, এই দুইটার জন্য 1 আছে। এই কারণে দেখো এখানে আমরা লিখছি y1 আসে হলো d2 আর d3 এর অর অপারেশনের ফলে।
সেম জিনিসটা আমরা ওইটার জন্যও করছি। ওকে, বুঝতে পারছি? তার মানে এটা আমরা কিন্তু করে ফেলছি। এখন আমরা কি করতেছি? 8 to 3 লাইন এনকোডার এবং এর সত্যক সারণী। সবাই একটু নিজেরা ট্রাই করো তো এটা সত্যক সারণী নিজেরা পারো কিনা। আমিও সাথে সাথে করে দেব, বাট তোমরা একটু নিজেরা দেখো ট্রাই করতে পারো কিনা। দেখো এখানে কিন্তু কত ছিল? 2 টু দি পাওয়ার কিউব মানে 8। সেখান থেকে মনে করো আউটপুট আসতেছে কয়টা? 3টা। তার মানে এই কয়টা হইলো তোমার ইনপুট, এবং এই 3টা হইলো তোমার আউটপুট। ঠিক আছে, এই 3টা হলো তোমার আউটপুট। ওকে, স্যার লাইনের মাঝে অর্ধ গোল কেন দিলেন? ও আচ্ছা, এখানে একটা জিনিস দেখাই। অর্ধ গোল কেন দিলাম? এইটা হলো যাতে এইটা উপর দিয়ে গেছে সেটা বোঝানোর জন্য। ঠিক আছে, অনেক সময় তোমরা কি করতে পারো, ডাইরেক্ট বসাই দাও না, তো জিনিসটা বোঝা যায় না যে কোন জায়গা থেকে লাইন আসছে। এই কারণে যখন তুমি আরেকটা লাইনের উপর দিয়ে পাস করে যাবা তখন বেটার, ঠিক আছে, এটা একটু বেটার যে তুমি একটু উপর করে দাও। তার মানে বুঝাইতেছে যে এই D2 লাইনটা এই D3 এর উপর দিয়ে গেছে, বুঝছো? ওকে, তাহলে এটা একটু করে ফেলো দেখি, সবাই নিজেরা নিজেরা ট্রাই করো। এখন দেখো এনকোডারে আসি, কি করা যায়, কি করা যায়, কি করা যায়? সেই একই কাজ। 1 বসাবো, 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 শেষ। তারপরে খালি 0 0 0 0 0 0। মনে হইতেছে জানি আমরা লাড্ডুর মতো বসাই দিয়ে যাচ্ছি খালি। ঠিক আছে, বাকি সবগুলা 0 দ্বারা রিপ্লেস করে দেবো। ঠিক আছে, সব হলো 0 0। ঠিক আছে, দেখো আমার ইনপুট সব শেষ। তারপরে কি করতে হবে ভাই? আউটপুটে দেখাই। আউটপুটে কি করব? 0 1 0 1 0 1 0 1। ঠিক আছে, 0 1 0 1 কোটা দিব, 0 1। তারপরে কি? 0 0 1 1 0 0 1 1, শেষ। এরপরে কয় ঘর পর পর রিপিট করব? 4 ঘর। 1 2 3 4 1 1 1 1। দেখতেছো? শেষ। পুরো টেবিলটা কিন্তু করে ফেলতে। সেই না? তোমাদের কিন্তু মনে করো যে পুরো জিনিসটাই খুব সুন্দর মতো গেছে। বুঝতে পারছো? সেই না? এখন দেখো জিনিসটার জন্য আমরা পুরো জিনিসটা করে ফেলছি, তুলে ফেলছি। খুবই সহজ। তুমি এর মাধ্যমেই কিন্তু ইনপুট আউটপুটের জন্য যে সত্যক সারণী সেটা করে ফেলতে পারবা। খুবই সহজ। বুঝতে পারছো? একজন লিখছে ভাইয়া পানি ভাত। ওকে, এখন তোমাদের যদি এই শর্টকাটটা না শিখাইতাম তাহলে কি এই পানি ভাত হইতো? তোমরাও পরীক্ষার হলে যে কি করতা, 10 মিনিট ধইরা যে বিভিন্ন ধরনের সম্ভাব্য যত আছে লাইন লিখতা, একটা আরেকটা জিনিস রিপিট করতা, আলটিমেটলি দেখা যেত কি সবই তোমাদের কি হয়ে গেছে, ভুল হয়ে গেছে। এখন তোমাদের কাছে মনে করো যে তোমাদের কাছে এই আসলে কলেজের আইসিটি আর কঠিন লাগবে? ঠিক আছে, তোমরা যখন কলেজে যারা এখন আমাদের সাথে অলরেডি জয়েন করে ফেলেছো, অলরেডি ক্লাসগুলো করে ফেলছো, তাদের কাছে তো এগুলি এখন পানিবাত লাগতেছে। তোমরা যখন কলেজে যাবা, ভাইয়া বিশ্বাস করো, তোমরা যখন কলেজে যাই আইসিটি বইটা পড়া শুরু করবা, তোমাদের মনে করো কলেজের প্রথম দিকে পরীক্ষা টরীক্ষা হবে, তোমার কাছে মনে হবে কি, বুঝছো ভাইয়া, পানি। ঠিক আছে, মানে যদি খুব বেশি কঠিন প্রশ্ন দেয়, মনে করো মারাত্মক লেভেলের কঠিন একটা প্রশ্ন দিছে কলেজে, মারাত্মক, মনে করো যে তোমাদের ক্লাসে সবার নাচতে নাবুদ অবস্থা হয়ে গেছে, কিন্তু তুমি যখন কোশ্চেনটা দেখবা না, তুমি খালি মনে মনে হাসবা যে এইটাও নাকি কঠিন প্রশ্ন। কারণ তোমাদের আমি যেই লেভেলের আসলে এইচডব্লিউ দেই, সেই লেভেলের এইচডব্লিউ মনে করো যে অনেক সময় পরীক্ষায় আসবে না। এত কঠিন কঠিন তোমাদের মাঝে মাঝে এইচডব্লিউ দিয়ে ফেলে।
কিন্তু তোমরা দিকে তাও সেগুলি করে ফেলতেছো, কারণ ভালো মতো বুঝাইছি, তোমরা সেটাকে ভালো মতো ক্যাপচার করতে পারছো, এই কারণে দেখা গেছে তোমরা খুব সুন্দর মতো অ্যান্সার গুলো করে ফেলতে পারছো। তো তোমরা যখন কলেজে যাবা তখন তোমরা এই জিনিসটা টের পাবা যে ভাইয়া কি কি যে শিখাই দিছিলেন, আর এখানে তো কিছুই তেমন একটা হচ্ছে না। তো তোমাদের তখন হইলো যে জিনিসটা টের পাবা। বুঝতে পারছো? ভাইয়া জিজ্ঞেস করছে ভাই এটা কত নাম্বারের জন্য আসে? 3 থেকে 4 নাম্বারের জন্য আসতে পারে করতে বের। ওকে, এখন আমরা যদি একটু সামনের দিকে যাই, এটাকে কি বলছে? লজিক সমীকরণটা বের করো। আচ্ছা, লজিক সমীকরণটা দেখি বের করি। তো ফার্স্টে লজিক সমীকরণ y1 y2 আর y3 এর জন্য, তাই না? এই তোমরা আস্তে আস্তে বের করো তো, y1 y2 আর y3 এর জন্য, এই তিনটার জন্য তোমাদের ইনপুট এটা আসলে বের করো। তো এইটার জন্য যেটা করবা সেটা হলো যে দেখো কোথায় কোথায় 1 আছে আউটপুটের, এখানে ধরো y1 থেকে শুরু করে এটা এইটা এইটা এইটা, এই চারটা জায়গায় অলরেডি 1 আছে, ঠিক আছে? এই চারটা জায়গা, এখন এই চারটা কোনটার কোনটার জন্য হয় একটু দেখি। এই 1 আছে কোথায় 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 কোথায়? এই যে D4 এ, তার মানে D4 D5 D6 D7, তার মানে D4 D5 D6 আর কত D7 এর যদি অর অপারেশন করি তাহলে আমি 1 পাইতেছি। y2 এর জন্য আবার একটু আলাদা, y2 এর জন্য কোথায় কোথায়? y2 এর জন্য এই যে D2 তে পাইছি, দেখো D2 তে পাইছি y2 এর জন্য, আর কোনটা? D3 তে পাইছি। তাহলে D2 আর D3 তাদের অর অপারেশন আর কোথায় কোথায় আছে? আর আছে হলো লাস্টে, তার মানে এটা 6 আর 7 এর জন্য, তার মানে 6 আর 7, ঠিক আছে? ভালো কথা। y3 এর জন্য কোনটা কোনটা পাই? y3 এর জন্য পাইতেছি হইলো D1 এ, ঠিক আছে? D1 এ পাইতেছি, তারপরে হইলো D3 তে পাইতেছি, তারপরে হইলো D5 এ পাইতেছি, আর লাস্টে হলো D7 এ পাইতেছে, ঠিক আছে? D1 D3 D5 আর D7 এ পাইতেছে, তার মানে আমাদের লজিক সমীকরণও হয়ে গেছে, ঠিক আছে? লজিক সমীকরণও কিন্তু আমার হয়ে গেল। এখন লজিক সমীকরণ যেহেতু হয়ে গেছে, এখন আমরা লজিক গেটটাও করে ফেলি আস্তে ধীরে, ঠিক আছে? লজিক গেটটাও আস্তে ধীরে করে ফেলবো। এখন একটা মজার বিষয় হলো যে এইটার ক্ষেত্রে কিন্তু একটু বড় হবে, ঠিক আছে? এটার ক্ষেত্রে একটু বড় হবে। কেন বড় হবে? কারণ এটা কিন্তু 8টা ইনপুট আছে, ঠিক আছে? 8টা ইনপুট আছে। চারটা, 5টা, 6টা, 7টা, আর এই যে 8টা। একটু বাঁকা হয়ে গেছে যদিও, সোজা করে দেই। ঠিক আছে? এগুলো একটু সোজা করে দিচ্ছি, ইউজ করা যায়। ওকে, এখন দেখো আমরা আসলে 8টা যে ইনপুট সেটা লেখা শুরু করি। D0 D1 D2 D3 D4 D5 D6 আর D7। দেখো 8টা ইনপুট কিন্তু আমরা দিয়ে দিছি, ঠিক আছে? 8টা ইনপুট কিন্তু আমরা দিয়ে দিয়েছি। তারপরে কি আছে? আমাদের এই 8টা ইনপুট থেকে নেব।
ফার্স্টে y1 এর জন্য d4 থেকে d7, তার মানে d4 নিলাম, d4, তারপরে d5, d6, আর এটা হলো d7। প্রত্যেকটার সাথে কি আছে? অর গেট আছে। অর গেট করে আমরা কি পাইতেছি? y1 পাইতেছি। এরপর হলো d2 আর d3 থেকে নেব। তাহলে d2 আর d3 থেকে নেই, d2 নিলাম, তারপরে হলো d3 নিলাম, d3 নিছি, তারপরে কত? d6 আর d7, d6 d7, এটা হলো y2, ঠিক আছে, অর অপারেশন। তারপরে কি d1 d3 অনেক আগের থেকে নিতে হবে। তারপরে হলো d3, তারপরে হলো কত? d5, হ্যালো হ্যালো, আমার আওয়াজ শোনা যাচ্ছে? ওকে, এটা হলো d5, আরেকটা হলো d7। সবগুলার যদি আমি আলটিমেটলি অর গেট করি, তাহলে আমাদের এটাও কিন্তু মনে করো যে এনকোডারের লজিক সার্কিট আঁকা হয়ে গেছে। দেখো কত সুন্দর, ঠিক আছে, ঠিক আছে, সেই। এখন বলো যে এনকোডার, আমি তোমাদের একটা কথা বলি, অনেক জায়গায় কলেজে এই এনকোডারের জন্য নাকি একটা ডেডিকেটেড ক্লাস থাকে, এবং এনকোডার নাকি তারপরে পোলাপাইন বুঝতে পারে না। এখন বলো এটা আসলে কি খুব বেশি কঠিন? কি মনে হয়? একদম ইজি না? কত সহজে আমরা এটা করে ফেলতে পারছি, সেই। ওকে, তাহলে আমরা মোটামুটি এনকোডার শেষ করে ফেলছি। এখন এনকোডারের কিছু সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতা কি আছে সেটাও শিখে নিই। ফার্স্ট হলো, যখন এনকোডারের সকল ইনপুট শূন্য হয়, যদি কখনো ইনপুট সবগুলো শূন্য হয়ে যায়, তখন আউটপুট নির্ধারণ করতে পারে না। যেমন তুমি আসলে জোর কইরা ওই যে আমরা একটা ওয়ান রাখতাম, সেটাও ওয়ান রাখো নাই, এক রোতে সবগুলা জিরো বসাই দিছো। জিরো মানে মনে করো যে আর অ্যাক্টিভ অবস্থায় নাই, নিষ্ক্রিয় হয়ে গেছে। তখন আর কি আউটপুট কি আসবে সেটা তুমি আমি কেউ জানি না। এটা কিন্তু মনে রাখতে হবে, নৈবিত্তিকের জন্য ইম্পর্টেন্ট। সেকেন্ড বিষয়, যদি একই সময়ে একাধিক ইনপুট সক্রিয় থাকে, একাধিক ইনপুট বলতে ওই যে সক্রিয় বলতে কি ওয়ান আছে আর কি, ঠিক আছে, সক্রিয় বলতে ওয়ান আছে আর কি, অ্যাক্টিভ আছে, তখন এনকোডারটি একটি আউটপুট দেয় যা সঠিক নাও হতে পারে। যেমন তোমরা অনেকে ভুল করে কি করলা, যে ভাইয়া একটা রোতে আমি একটা ওয়ান রাখতে বলছিলাম, তোমরা দুই তিনটা ওয়ান বসাই দিছো, তখন তোমার একটা আউটপুট চলে আসবে, কিন্তু এই আউটপুটটা সঠিক নাও হওয়ার সম্ভাবনা বেশি আছে, মানে র্যান্ডম একটা ভ্যালু দিয়ে দিছে। বুঝতে পারছো? ওকে, তারপরে এনকোডারে কিছু ব্যবহার আছে, সেই জিনিসগুলো তোমরা একটু পড়ে নিতে পারো। দেখো এখানে কি কি সুন্দর সুন্দর জিনিস দেওয়া আছে, তোমরা একটু চোখ বুলাও, দেখো বুঝতে পারো কিনা। ঠিক আছে, তো এখানে খুব সুন্দর করে কথাগুলো বলা আছে, যেমন ইনপুট ডিভাইস গুলাতে সাধারণত এনকোডারটা যুক্ত অবস্থায় থাকে, কারণ এনকোড করে কম্পিউটারের কাছে পাঠানো হয়, বা তোমার আসলে মেন যে সিপিইউ সেখানে আসলে পাঠানো হয় হিসাব নিকাশের জন্য বা ফার্দার প্রসেসিং এর জন্য। সেকেন্ড বিষয় হলো এনকোডার আলফা নিউমেরিক কোডকে, মানে আলফা নিউমেরিক কোড আমরা পড়াইছি আজকিও ইবিসিডি আইসি কোডে রূপান্তর করে, ঠিক আছে। যে কোডে আসলে আমরা কোড শিখছিলাম না, যে প্রত্যেকটা বর্ণের বা মনে করো যে বিভিন্ন সাংকেতিক চিহ্ন
তার জন্য কিন্তু এই যে এই সকল কোডে রূপান্তর করে নিতে হয়, যেটা আসলে কম্পিউটার পরবর্তীতে বুঝে। এনকোডার অ্যানালগ অডিও ভিডিওকে ডিজিটাল অডিও ভিডিওতে কিন্তু কনভার্ট করে, কারণ ডিজিটালে যদি কনভার্ট করতে হয় তখন তোমার এনকোডার ব্যবহার করা লাগবে। তারপরে দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় বিভিন্ন কোডে রূপান্তর করে, মেনলি কোডে রূপান্তর করে, বিভিন্ন কোড। আমরা গত ক্লাসে কিন্তু এই কোড সম্পর্কে ডিটেলসে পড়ছিলাম। সেকেন্ড বিষয়টা হলো রোবোটিক্সে রোবট কন্ট্রোল করার ক্ষেত্রে এনকোডার ব্যবহৃত হয়। মাইক্রোপ্রসেসরে ইন্টারাপ্ট রিকোয়েস্ট, এগুলি আসলে তোমাদের আপাতত তেমন একটা জানলে হবে না, কারণ এটা আসলে কি ধরনের কাজে ব্যবহৃত হয় সেটা তোমরা ফিউচারে আরো যখন জানতে পারবা ভবিষ্যৎ, তখন এটা আরো ডিটেলসে বলবা যে কারণ মাইক্রোপ্রসেসরে কেন ইন্টারাপ্ট রিকোয়েস্ট ইউজ করা হয়। তারপরে রোবট কন্ট্রোল করার ক্ষেত্রে পজিশনাল অগ্রগতা মানে পজিশনাল বিষয়গুলাকে প্রায়োরিটি দেওয়ার জন্য আসলে কেন এনকোডার ব্যবহৃত সেগুলো আরো ডিটেলসে জানতে পারবা। এখন দিলে অনেকটা মাথার উপর দিয়ে যেতে পারে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা মোটামুটি এনকোডার শেষ করছি। এখন আমরা যদি ডিকোডারের দিকে যাই তাহলে কি হবে? বুঝতে পারছি? এটা হলো ডিকোডার। তো ডিকোডারে হলো এনকোডারের উল্টাটা হয়। বুঝতে পারছো? ডিকোডারে হলো এনকোডারের উল্টাটা হয়। এখন ধরো তুমি একটা কিবোর্ডে কিছু একটা লিখে কম্পিউটারকে পাঠাইছো, এখন কম্পিউটার সেটা প্রসেস করছে, প্রসেস করে আবার তোমার দিকে পাঠাইছে। ঠিক আছে, তোমার দিকে পাঠানো বলতে কি, তোমার কাছে ঠুস করে পাঠাই দিচ্ছে না, ধরো মনিটরে বা ডিজিটাল কিছুতে দেখাইতেছে, মানে আউটপুট দেখাইতেছে। কারণ এই আউটপুট দেখানোর আগে তাকে আবার মানুষের ভাষার মতো বা মানুষ যে ভাষা বুঝে সেটা রূপান্তর করে নিতে হবে না। এই কারণে কম্পিউটার বোধগম্য ভাষা থেকে আবার যখন ডিকোডারের মাধ্যমে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর যেটা করে সেটাই আসলে ডিকোডার বা ডিকোড করছে আর কি পরবর্তীতে। তো এই ডিকোডারের কিছু বৈশিষ্ট্য আছে। ডিকোডারের বৈশিষ্ট্য জাস্ট উল্টা। যেমন এই বর্তনীর n সংখ্যক ইনপুট লাইন থেকে সর্বাধিক 2n সংখ্যক আউটপুট। তার মানে আগে হইতো 2n থেকে n, এই ক্ষেত্রে হবে হলো n থেকে 2n সংখ্যক। ঠিক আছে, একটু উল্টা এনকোডারে, পুরোপুরি উল্টাই বলা যায়। তারপরে আরো এখানে খুব সুন্দর কথা বলছে যে যে কোনো মুহূর্তে একটি মাত্র আউটপুট লাইনের মান 1 হয়। জাস্ট মাথার মধ্যে ওই চিন্তা করো, এনকোডারে যেটা এখন ইনপুট ওইটা এখানে আউটপুট, ওইটার আউটপুট এখানে ইনপুট, অনেকটা ওইভাবে চিন্তা করতে পারো। বাকি কথাগুলোও সেভাবেই বলা হয়েছে। যেমন ডিকোডার এনকোডারে বিপরীত কাজ সম্পাদন করে, যেটা আমি এখন পর্যন্ত বলছি। তারপরে বলছে যে ডিকোডার সাধারণত আউটপুট ডিভাইস যেমন ডিসপ্লে ইউনিটের সাথে যুক্ত থাকে, কারণ যে মানুষের ভাষা বা মানুষ যেই ধরনের ভাষা বা মানুষ যা বুঝতে পারে সেই ধরনের মনে করো যে বিষয়বস্তুতে রূপান্তর করে দেখায় আউটপুট আকারে। এই কারণে আউটপুট ডিভাইসের সাথে সাধারণত ডিকোডার যুক্ত থাকে, যদিও প্রত্যেকটা ডিজিটাল ডিভাইসে এখন এনকোডার ডিকোডার আসলে লাগে। ঠিক আছে, কারণ কখনো এনকোড করতে হয় কখনো ডিকোড করতে হয়, তো এটা আসলে দরকার পড়ে। আচ্ছা, এখানে দেখো উল্টাটা লিখছে 224 লাইন ডিকোডারে সত্যক সারণে। তার মানে n এর মান কত, 2, 2 থেকে আসতেছে 2n মানে কত, 2 স্কয়ার, তার মানে হলো 4। বুঝতে পারছো, এটা হলো সেই ডিকোডারের সত্যক সারণী। এই যে ডিকোডারে এখানে দিতে, এটা ইনপুট এটা আউটপুট। এখন এটা হলো ইনপুট আউটপুট, এখন এটা সত্যক সারণী। এই তোমরা সত্যক সারণী করো তো, তোমাদের শর্টকাট শেখানো যাবে না, তোমরা শর্টকাট শিখাইলে বা একটু টেকনিক শিখাইলেই তোমরা আসলে দ্রুত করে ফেলো, তোমাদের একটু মাঝে মাঝে কঠিন করে দেওয়া উচিত। করো তো দেখি পারবা কিনা, না তোমাদের এটা শর্টকাট শিখাবো না আর। কয়েকজনে কিন্তু ধরে ফেলছে। ঠিক আছে, কয়েকজনে ধরে ফেলছে যে ভাইয়া আপনি তো বলছেন এনকোডারের উল্টা, তার মানে উল্টা উল্টা হিসাব করব। ঠিক আছে, উল্টা উল্টা হিসাব করবা। এখন উল্টা উল্টা হিসাব করতে গেলে যখন সমীকরণ বাইর করতে যাওয়া
তখন তখন কি হবে? তোমরা তো মনে করো ট্রুথ টেবিলে কেউ বের করে ফেললা, কিন্তু যখন সমীকরণ করতে যাওয়া, সমীকরণে কি করবা? মাইনাস দিয়ে দিবা। দেখি কে কি করতেছো। হুম, আচ্ছা, আমি সবার জন্য একটু দেখাই দিই একেবারে, যাতে তোমরা বুঝে ফেলতে পারো। সেম জিনিস উল্টা কাজ করো। আগে আমরা ইনপুটে ওই রকম নিতাম, এখন আউটপুটে যাব। আউটপুটের একদম সর্ববামে কি আছে? এটা 1 1 1 1। বাকিগুলা কি করব? 0 দিয়ে ফিল আপ করে দেব। বাকিগুলা 0 দিয়ে ফিল আপ করে দেব। বাকিগুলা 0 দিয়ে এই যে ফিল আপ করে দিছি, শেষ। ইজি। তারপর এখন আবার উল্টা যেহেতু কাজ করতেছি, তাহলে y2 এর জন্য কি করব? 0 1 0 1। তারপর এটা আবার 0 0 1 1। শেষ, ট্রুথ টেবিল শেষ আমাদের। ট্রুথ টেবিল হয়ে গেছে। বুঝতে পারছো কত সহজ? একদম পানির মতো হয়ে যাচ্ছে, তাই না? ধরতেছে আর করে ফেলতেছে। কত ইজি, কত সহজে হয়ে যাচ্ছে পুরো জিনিসটা। বুঝতে পারছো? হুম, একজন বলছে ভাই এটা আসলে D0 ধরি নাই। ভাইয়া এখানে তুমি D0 ধরো, তুমি D5 ধরো, যা মন চায় ধরো, ওইটাতে তেমন কোনো সমস্যা নাই। ঠিক আছে, জাস্ট সিকোয়েন্স যাতে মেনটেন করে, তাই অনেক সময় আমরা D0 ধরি, D1 ধরি। এখানে তোমার যদি মন চায় যে ভাইয়া এখানে D1 D2 D3 D4 দিব না, আমার নাম এখানে দিয়ে দিব, ধরো রুমান, তারপরে মনে করো যে শুভ্র, তারপরে মনে করো যে সোহেল, তারপরে মনে করো কারো একটা জিনিস দিতেই পারো। জাস্ট ওইটা একটা নাম তখন ভ্যারিয়েবলে রূপান্তর হবে, যে ভ্যারিয়েবলটা বুলিয়ান ভ্যারিয়েবল হবে। বুঝছো? এটা আসলে আমরা, তোমার নামও তুমি এখানে ভ্যারিয়েবলে ঢুকাই দিতে পারো, কিন্তু এটা খুব বেশি মনে করো যে জটিল কিছু না। ঠিক আছে, জাস্ট আমরাকে যাতে সহজভাবে করতে পারি, তাই আমরা আসলে এই ধরনের সংখ্যাগুলা বা মনে করো যে এই লেটারগুলা ইউজ করি। বুঝতে পারছো? ওকে, সামনের দিকে যদি যাই, এখন আমার এটার বলতেছে লজিক সমীকরণ বের করতে। লজিক সমীকরণ তো আউটপুট কি? D1 D2 D3 D4। এখন বলো তো এটার জন্য আসলে আমাদের সমীকরণগুলা কিভাবে হইতে পারে, দেখি তোমরা বুঝো কিনা। কি মনে হয়? আচ্ছা, তোমাদের হলো এইটা আসলে একটা করার জন্য তোমাদের দিলাম, তোমরা আসলে মানে একটু ট্রাই করো। আর একটা ছোট আমরা একটা ব্রেক নিয়ে ফেলি, ঠিক আছে? কয়েকজনের ব্রেক লাগতেছে, তো আমরা একটা ছোট একটা ব্রেক নিয়ে ফেলি। আমরা আসলে 4টা 5-এ আবার শুরু করব, ঠিক আছে? ব্রেক নিলাম, 4টা 5-এ আবার শুরু করব। আমরা 4টা 5-এ আবার শুরু করব, ঠিক আছে? আর তোমরা সাথে সাথে এগুলো আসলে করে ফেলতে পারো কিনা একটু ট্রাই করো, ঠিক আছে? আমরা একটা ছোট ব্রেক নিব। যারা মনে করো যে একটু মনে করো যে মুখে পানি দিয়ে আসতে পারো, আর বাকিরা যদি দরকার না পড়ে, তাহলে এটা একটু ট্রাই করো, এটা আসলে কি হচ্ছে।
আমার আওয়াজ কি তোমরা শুনতে পাচ্ছ? একটু আমাকে জানাবা। ঠিক আছে? আমার আওয়াজ একটু শুনতে পাও কিনা একটু জানানোর চেষ্টা করো। দেখলাম কয়েকজনে কিন্তু তোমরা অ্যাপে জানিয়ে দিয়েছো যে তোমাদের আ তোমাদের কয়েকজনের হইছে। ঠিক আছে। আচ্ছা, তোমরা যারা মনে করো যে Facebook এর মাধ্যমে এখনো যুক্ত আছো, তারা যেটা করবা তোমরা কিন্তু এই লাইভটা আসলে আজকের ক্লাসটা শুধুমাত্র আমাদের অ্যাপেই হচ্ছে না। সাথে, সাথে আমরা Facebook লাইভও করছি। তো তোমরা যেটা করবা সবাই যেয়ে Facebook লাইভটা আসলে শেয়ার করে ফেলো। শিখো থেকে আসলে Facebook লাইভ করা হচ্ছে সেটা আসলে শেয়ার করে ফেলো তোমার বন্ধুদের সাথে, তোমার নিজের টাইমলাইনে অবশ্যই এবং যেকোনো গ্রুপে। ঠিক আছে? তাহলে বাকিরাও কিন্তু যুক্ত থাকতে পারবে আমাদের সাথে। তো এই কাজটা করে ফেলো। যত বেশি শেয়ার করবা তত মানুষের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে? ওকে। তাহলে আমরা আস্তে ধীরে আবার শুরু করি। আচ্ছা, আমরা কিন্তু একটা জিনিস দেখো, এটা আসলে তোমাদের পারা উচিত। যারা আমাদের সাথে আগে থেকে জয়েন করেছিলা, আগের ক্লাসগুলা করছো তারা কিন্তু এটা পারা উচিত। কারণ এখানে একটা সত্যক সারণী এবং এই সত্যক সারণী থেকে আল্টিমেটলি আমার কি বের করতে হবে? সমীকরণ বের করতে হবে। সেই জিনিসটার জন্য কি করতে হয়? ধরো D1 এর জন্য বের করব। তার মানে D1 এর জন্য দেখো y1 আর y2 দুইটাই নিষ্ক্রিয় অবস্থায় আছে। আর নিষ্ক্রিয় অবস্থায় থাকলে সেটার উপরে কি থাকে? একটা বার দিতে হয় এবং তাদের মধ্যে এন্ড অপারেশন হয়। দেখো হয়ে গেছে। পরেরটার জন্য y1 এ বার, y2 এভাবে খালি। কারণ বার হবে মানে কি? বার মানে কমপ্লিমেন্ট, তাই না? এখন বার মানে কমপ্লিমেন্ট। আর যদি 1 থাকে তাহলে আর কমপ্লিমেন্ট দিতে হবে না। সেম জিনিসটা এটার জন্য y1 y2 y2 বার, আর এটা হলো y1 ইন্টু y2। কিভাবে আসলো একটু বোঝানোর চেষ্টা করি। দেখো, চেষ্টা করো ফার্স্টে যে ধরো কোথায় কোথায় 1 আছে, এটা ওইটা এটা এটা 1 আছে, ভালো কথা। এখন এই 1 এর এগেইনস্টে y1 আর y2 আউটপুট কি অবস্থায় আছে? 0 0 অবস্থায় আছে না? 0 0 অবস্থায় থাকলে তার উপরে কমপ্লিমেন্ট আকারে দিবা, দেন দুইটার এন্ড অপারেশন বা যতগুলা থাকবে ততগুলো এন্ড অপারেশন হইতে থাকবে। এটার ক্ষেত্রে দেখো y1 মানে y2 কিন্তু 1 আছে, তাই 1 থাকার ফলে এটার উপরে বার দেই নাই। বুঝতে পারছো? খুব সহজ জিনিস, আশা করি বুঝতে পারছো। আমাদের অ্যাপে যারা আছো তারা কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করে ফেলতেছো যে এটা এরকম হবে। বুঝতে পেরেছি। ওকে। এখন তোমাদের মধ্যে কারা কারা আমাদের ফেসবুকে লাইভ শেয়ার করছো সেটা আমাকে কিন্তু জানাবা। ঠিক আছে? কমেন্ট করে জানাও যে কারা কারা আমাদের আজকের এই যে ফেসবুকে লাইভটা হচ্ছে, ইউটিউবে কিন্তু লাইভ হচ্ছে। তো তোমরা কারা কারা শেয়ার করেছো তারা আমাকে কমেন্টে একটু জানাও। দেখি কারা কারা করে ফেলছো। একজন করছে। দেখি কে কে আমাদের আজকের এই ফেসবুক লাইভটা শেয়ার করে ফেলছো। হুম, ওকে। একটা দুইটা সবার জন্য, দুই একটা ক্লাস আমরা সবার জন্য উন্মুক্ত রাখার চেষ্টা করতেছি। ঠিক আছে? আমাদের সবগুলা ক্লাস থাকবে না, একটা দুইটা, যাতে বাকিরাও একটু উপকৃত হয়। তোমাদের জন্য তো অনেক অনেক ক্লাস আছে এখনো। ঠিক আছে? ওগুলা তো তোমরা অবশ্যই থাকবে। এখনো আমাদের অনেক অনেক মনে করো ক্লাস বাকি। ঠিক আছে, অনেক অনেক শেয়ার করছো, জোস। ওকে, ঠিক আছে। তাহলে আমরা ওকে, তাহলে এখন আমরা যদি সামনের দিকে একটু যাই, তো যাওয়ার আগে যেটা করতে হবে আমরা একটু কপি করে নিয়ে যাই যাতে আমরা সম্পূর্ণটা একবারে করতে পারি। তো ওকে, ওকে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের ইনপুট হলো কম এবার। ঠিক আছে? আমাদের ইনপুট কিন্তু কম, আউটপুট বেশি আর কি। একটা দুইটা দুইটা লাইন নিছি, ভালো কথা। এখন আমাদের জন্য কি হবে? D1 এটা আসলে ধরো একটা নিলাম, হইলো y1 y2। ঠিক আছে? y1 y2, ভালো কথা। এখন এইটার মধ্যে কি করতে হবে? কমপ্লিমেন্ট
কিছু একটা বসাইতে হবে, তাই না? কমপ্লিমেন্টের জন্য আমাদের কি করতে হয় সেটা আমরা একটু করে নেই। ধরো এরকম দেওয়া আছে, এখান থেকে নিলাম একটা নট গেট বসাবো, তাহলে কিন্তু এটা y1 বার হয়ে যাইতেছে। আবার এখান থেকে একটা নট গেট বসালে কি হয়ে যায়, ওইটার উপরে বার নিয়ে আসি, তাই না? তার মানে দেখো y1 y2 আমরা কিন্তু বারও আনতে পারতেছি, আবার এটা ভালো কথা, 4টা কন্ডিশন হতে পারে। এখন আমরা বসাবো। ফার্স্টে হলো d1 এর জন্য আমরা বসাই দেখি। d1 এর জন্য কি y1 আর y2 দুইটারই বার, তার মানে এখান থেকে নিব আমরা এগুলো y2 বার, দুইটার মধ্যে এন্ড অপারেশন হবে, এখান থেকে আমরা পাবো হইলো সরি d1 d1 পেয়ে গেলাম। d2 এর জন্য কি করতে হবে দেখো তো, d2 এর জন্য y1 বার, তাহলে y1 বার থেকে নিলাম, এই দেখো y1 বার থেকে নিছি, আর হলো y2, তাহলে y2 থেকে নিব, এটা হলো আমাদের d2 এন্ড অপারেশন হচ্ছে। d3 এর জন্য y1 থেকে নিছি, আর হলো y2 বার, তার মানে y2 বার নিছি, d3 চলে আসে। এরপরে হলো d4 এর জন্য y1 আর y2 দুইটা থেকে নিতে হবে, তার মানে y1 থেকে আসতেছে, y2 থেকে আসতেছে, ঠিক আছে? তার মানে এটা হলো আমাদের, মনে করো লজিক সার্কিটটা তৈরি করে ফেলছে। দেখো ডিকোডারের জন্য কত সুন্দর হয়ে গেছে, বুঝতে পারছি? সেই না, আমরা কত সুন্দরভাবে এই জিনিসটা করে ফেলছে। ওকে, আবার একটু দেখাই, দেখো জিনিসটা হলো কিভাবে করবা, সেটা হলো যখন d1 এর জন্য করবা তখন চেষ্টা করবা, ধরো আমি তোমাকে এটাকে অন্যভাবে বুঝাই। ধরো এরকম দেওয়া আছে, ধরো এরকম ইনপুট দেওয়া আছে, এরকম যে এ বি হলো ইনপুট, এটা ধরো ইনপুট, এইটা ধরো আউটপুট, সি হইলো আউটপুট, ঠিক আছে? ধরো এটা বোঝার জন্য, এখন সি কি হবে, এখন দেখো সি এর কন্ডিশন কি কি হইতে পারে যখন তুমি এরকম আউটপুট আনতে যাবা। ধরো এটা 1 আছে, অবশ্যই 1 জন্য এটা করতে হবে। এখন ধরো যে এটা আসলে আউটপুট কি আছে, ধরো ফার্স্ট কেসে এরকম হয়েছে যে এটা হলো 0 আর 1, ঠিক আছে? এটা ধরো ফার্স্ট কেসের জন্য, তাহলে ফার্স্ট কেসে 0 1 হইলে আলটিমেটলি আমি দেখো 0 জন্য লিখবো হলো এ বার আর বি, ঠিক আছে? সেকেন্ড কন্ডিশনে দেখো যদি এরকম আসতো, যে ধরো এরকম আসছে যে 1 1, ঠিক আছে? ধরো এরকম আসছে কোন কারণে, তখন সি আমরা এইভাবে লিখতে পারতাম এ আর বি, কারণ দুইটাই 1, বুঝতে পারছো? আবার যদি থার্ড কন্ডিশনে কোনো কারণে এরকম আসতো আর কি, যে ধরো থার্ড কন্ডিশনে আসতেছে এইটা 1 এইটা 0 আর এটা তো 1 আছে, তার মানে দেখো এইটা 1 আসতেছে, তাহলে থার্ড কন্ডিশনে এইভাবে আমরা লিখতে পারতাম চাইলে, সি এর যদি সমীকরণ এ আসতেছে বাট বি যেহেতু 0, তার মানে এটা বি এর কমপ্লিমেন্ট। তো এই জিনিসগুলাই বাকি সবগুলোর জন্য করছি রে বাবা, বুঝতে পারছি? তো এইভাবে করেই আলটিমেটলি আমরা এটা করছি, ঠিক আছে? এখন এইটারও একটা সুন্দর নাম আছে, বাট এটার এখন বলবো না, তোমরা যখন আবার একাডেমিক এইচএসসি পড়বা তখন এই জিনিসগুলো আবার একটু বলবো, ঠিক আছে? তো এখন এইটুক পর্যন্তই শিখো, শিখলে অনেক কিছুই বুঝতে পারবা, ঠিক আছে? তো আমরা যদি একটু মুছে দেই, আমরা সমীকরণটাও বের করে ফেলছি, বুঝতে পারছে? ডিকোডার, ওকে। এখন দেখো এই যে আমরা আসলে ডিকোডারের সত্য সারণী বের করে ফেলছি, ইনপুট ডিকোডার। এখন এটা আসলে কত, 3 to 8, তার মানে n ছিল হলো 3, সেখান থেকে আসতেছে 2 টু দি পাওয়ার n মানে হলো 2 টু দি পাওয়ার কিউব মানে হলো 8। এটা হলো সেই আমাদের ডিকোডার আর সত্যক সারণী। তোমরা এই দেখো তো এই সত্যক সারণীটা তোমরা আসলে করে ফেলতে পারো কিনা, একটু দেখো, ট্রাই করো। এটা SW দিব, আচ্ছা দিব না, দাঁড়াও
আগে তোমরা সত্যক সারণী করো, তোমাদের জন্য লজিক সমীকরণ আর লজিক সার্কিটটা করতে দেব, ঠিক আছে? লজিক সমীকরণ আর লজিক সার্কিটটা করতে দেব এইচডব্লিউ তে। করো সবাই, একটু সত্যক সারণীটা করো। অনেকে বলে অলরেডি করে ফেলছো, নাইস। যেহেতু করে ফেলছো তাহলে তো ভালোই, আমি একটু দেখাই দিই। তাহলে মানে কি করতে হবে, 1 1 1 1 1 1 1 1 1, ঠিক আছে? এই সবগুলো 1 1 দিব। তারপর এগুলো কি করতে হবে, 0 0 0 0 0 0 0। দেখো আমরা যে পদ্ধতিটা শিখছি সেই পদ্ধতিতে একবারে আমরা করে ফেলতে পারছি, খুবই সহজভাবে আমরা করে ফেলছি, ঠিক আছে? খুবই সহজ জিনিস হয়েছে। এরকম দেখো সত্যক সারণী কত সহজ, এবং এটা 30 সেকেন্ডও লাগে না, ঠিক আছে? খুবই সহজ। তো তোমার বন্ধু যারা আসলে এইসব এইরকম টেকনিক বুঝবে না, তারা আসলে যে মুখস্থ করে যাবে, আলটিমেটলি পরীক্ষার হলে যে কি করবে, যে 10-15 মিনিট লাগায় সে আসলে গুনে গুনে মুখস্থ করবে। এইখানে একটা 1 দিব, ওইটা 7টা শূন্য দিব, কিন্তু তোমার দেখবা যে 30 সেকেন্ডের মধ্যে হয়ে গেছে, ঠিক আছে? তো তোমরা আসলে ফিউচারে এগুলির আসলে বেনিফিট পাবা, যে কত মজার ভাবে আমরা করে ফেলতে পারতেছি, ঠিক আছে? আর পরীক্ষার হলে তো তোমরা ফাটাই ফেলবা, ঠিক আছে? তো যেহেতু তোমরা আসলে অলরেডি পারার কথা, তো এইটা আসলে এই জন্য লজিক সমীকরণ, এইটা হলো তোমাদের ফার্স্ট এইচডব্লিউ থাকবে আর কি, সাথে সাথে, ঠিক আছে? এটা তোমাদের ফার্স্ট এইচডব্লিউ থাকবে, যে তোমরা যে 3 to 8 লাইনের ডিকোডারে তো অলরেডি আমরা কি করছি, এই সত্যক সারণী তো করে ফেলছি, এই সত্যক সারণী এখানে দিয়ে দিয়েছি। তো এইটার আসলে ফার্স্ট এইচডব্লিউটা করবা, তোমরা আবার একটা সত্যক সারণী এটা ফিল আপ করবা, নিজেরা করার চেষ্টা করবা। তারপরে এটা লজিক সমীকরণটা বের করবা, ঠিক আছে? লজিক সমীকরণটা বের করবা। লজিক সমীকরণ যখন বের হয়ে যাবে, যখন বের করে ফেলতে পারবা, তারপরে যেটা করবা, ওকে, আচ্ছা আমি এইচডব্লিউ লিখে দেই। আচ্ছা এইচডব্লিউ আমি লাস্টে লিখে দিব না, ঠিক আছে? যে এইচডব্লিউ কি থাকবে আর কি, লজিক সমীকরণই থাকবে আর কি, এইটারই। ওকে, লজিক সমীকরণও করবা আর লজিক সার্কিটও তৈরি করবে, এটা লজিক সমীকরণ এবং সার্কিট, ঠিক আছে? পুরো জিনিসটা করে ফেললেই হবে। তো ডিকোডারে কিছু ব্যবহার আছে, একবার একটু চোখ বুলিয়ে নাও যে এটা আসলে কি বোঝানোর চেষ্টা করতেছে। ওইটা উল্টা কাজ, যেমন কম্পিউটারে ব্যবহৃত ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে, জটিল কোডকে সহজ করে। জটিল কোড বলতে আসলে ওই যে তোমার বিসিডি কোড, হ্যান ত্যান কোড করে একদম সহজ নর্মাল বাইনারিতে রূপান্তর করে নেয়, বা দশমিক সংখ্যায় রূপান্তর করে দেয়, ঠিক আছে? তারপরে আস্কি কোড, তারপরে ইবিসিডিআইসি কোডকে আলফা নিউমেরিক কোডে রূপান্তর করে, যেটা আসলে ইনকোডারে উল্টা, ঠিক আছে? তারপর কি ডিকোডার ব্যবহৃত হয় ডিসপ্লে ইউনিটে, না আউটপুট ইউনিটে, বা যেটা আসলে তুমি দেখতে পাবা, দেখতে পেয়ে বুঝতে পারবা দশমিক সংখ্যা রূপান্তর করা যায়, এটা আসলে দেখছি। এনকোডার ডিকোডার একটা সুন্দর পার্থক্য আছে, সেটা একটু দেখে ফেলতে পারো, ঠিক আছে? এনকোডার ডিকোডারের পার্থক্য দেখো তোমরা। ঠিক আছে, এনকোডার এবং ডিকোডারের পার্থক্য।
তোমাদের সামনে কিন্তু কিছুক্ষণ পরে একটা দুইটা পোল যাবে। এই দুইটা পোলের জন্য তোমরা প্রস্তুত থাকবে অবশ্যই। তো তার আগে দেখো এনকোডার ডিকোডারের পার্থক্য তোমরা বুঝো কিনা। আশা করি বুঝে যাবে, খুবই সহজ জিনিস। তো তোমরা এটা দেখো যে আসলে পার্থক্যগুলা কি দেওয়া আছে। আর তোমাদের জন্য পোল কোশ্চেনও রেডি হচ্ছে সামনে, যাতে তোমরা পোল কোশ্চেনের অ্যান্সার দিতে পারো। রেডি করা হচ্ছে, জাস্ট অ্যান্সার গুলো বলতে হবে না। বলছি আমি কোশ্চেনই ভুলে গেছি। তো যেটা দুইটা তোমাদের পোল কোশ্চেন সামনের দিকে যাবে। আমাদের এখানে একটু আমরা যদি হালকা একটু রিভিউ করি এনকোডার ডিকোডার, যে আমরা অলরেডি বলছি যে ভাষায় রূপান্তর করা যায়, আর এটা হলো মানুষের ভাষায় রূপান্তর করে। ডিকোডার কিবোর্ডের সাথে সাধারণত সংযুক্ত থাকে, মানে ইনপুট ডিভাইস, আর একটু মেমোরিতে যুক্ত থাকে বা ডিসপ্লে ইউনিটের সাথে যুক্ত থাকে। তারপরে হলো এখানে আরো খুব ডিটেলসে বলছে, তো এগুলো আমরা মোটামুটি যা যা জানি সেটাই বলছি। এখন তোমাদের সামনে আমাদের যে অ্যাপের যে একটা ফিচার আছে, যে আমরা আসলে পোল কোশ্চেন দেই, যে তোমরা আসলে সারা ক্লাস জুড়ে আসলে কি পড়ছো এবং তোমরা আসলে সেইটা আসলে অ্যান্সার দিতে পারো কিনা, শুধুমাত্র এটা আমাদের অ্যাপের মধ্যে ফ্যাসিলিটিটা আছে। তো আমাদের এখনই একটা কুইজ তোমাদের সামনে আসবে, যে যত দ্রুত সঠিক অ্যান্সার দিতে পারবা তারা হলো আজকের ক্লাসের স্টার হবা। ঠিক আছে, আজকের ক্লাসের স্টার হবা তোমরা। তোমাদের সামনে কোশ্চেন আসতেছে এবং যারা অ্যাপে আছো তাদের সামনে অপশন গুলা চলে আসবে, তোমরা জাস্ট অপশন গুলা ক্লিক করবা। দেখি কে কত দ্রুত করে ফেলতে পারো। এবং তোমাদের জন্য আমি একটা টাইমার সেট করে দিতেছি। 1 মিনিট পরে আসলে আমি অ্যান্সারটাও দেখে ফেলবো এবং বাকিদেরও অ্যান্সার করে ফেলতে পারো। দেখো এটার উত্তর দিতে পারো কিনা। দেখো এটা আসলে বুঝতে পারো কিনা। যারা আমাদের অ্যাপে আছো তাদের কাছে তো অলরেডি সামনে একটা পোলের মতো অপশন চলে আসছে, জাস্ট ক্লিক করলেই তুমি আসলে উত্তরটা দিয়ে দিতে পারবা। দেখি সবার আগে কে উত্তর দিয়ে ফেলে এবং কারটা সঠিক হয়, তারা কিন্তু আজকের ক্লাসের স্টার। দেখি কে আগে করে। হুম, দেখি কে করে ফেলে। প্রায় শেষের দিকে আমরা কিন্তু অফ করে দিচ্ছি। দেখি কে আজকের ক্লাসের স্টার হয়ে গেল। দেখি প্রথম 3 জনের নাম লিখবো স্টার। দেখি সবার আগে কে উত্তর করছে। আচ্ছা, সবার আগে উত্তর করছে সাবরিন হাসান রিফা। সাবরিন
হাসান রিফা, সাবরিন হাসান রিফা কত সেকেন্ডের মধ্যে করছে দেখি। ও হলো 0.869 সেকেন্ড। এত সেকেন্ডের মধ্যে মানে কত দ্রুত অ্যান্সার করে ফেলছে। তারপরে সেকেন্ডে আছে যে সে হলো আব্দুল্লাহ, ঠিক আছে, আব্দুল্লাহ সে হলো সেকেন্ড, তার হলো 1.11 সেকেন্ড, মানে দেখার সাথে সাথে এরা অ্যান্সার করে ফেলছে, এরকম একটা অবস্থা। তারপর হলো থার্ড হলো উদিতা, উদিতা বিশ্বাস, ঠিক আছে, উদিতা বিশ্বাস মেবি, হ্যাঁ উদিতা বিশ্বাস, উদিতা বিশ্বাসের সময় লাগছে 1.32 সেকেন্ড। তোমাদের তিনজনকে অভিনন্দন, এবং এটার উত্তরটা আমি সাথে সাথে বলে দেই। যেহেতু ইনপুট সংখ্যা 32, তার মানে কত, 2^5 মানে কত 32, এই 5 হলো অ্যান্সার। আর 5 কোথায় আছে এখানে, তার মানে বি নাম্বার হলো অ্যান্সার, ঠিক আছে, বি হলো অ্যান্সার। বুঝতে পারছো, 2^5 মানে 32, তাহলে 5 হলো অ্যান্সার, আউটপুট লাইন সংখ্যা। তোমাদের সামনে আরেকটা পোল আসতে যাচ্ছে, সবাই রেডি হয়ে থাকো। দেখি আবারও তোমরা ফার্স্ট সেকেন্ড থার্ড হইতে পারো কিনা। আর যারা অলরেডি হয়ে গেছে তাদেরকে অসংখ্য অভিনন্দন, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ওকে, তোমাদের সামনে প্রশ্ন চলে আসলো, দেখি তোমরা এটার উত্তর দিতে পারো কিনা। আবার একটা টাইমার দিয়ে দিই, 1 মিনিট পর। দেখি এবার তোমরা কে কে পারো। প্রায় শেষের দিকে, শেষের দিকে দেখি আসলে স্টার কে হয়ে গেল, দেখি স্টার, ফার্স্ট স্টারকে দেখি কে হয়েছে। সে হলো রৌনক জাহান, রৌনক জাহান, ঠিক আছে, রৌনক, রৌনক জাহান, রৌনক জাহান সবার আগে উত্তরটা দিয়ে ফেলছে, এবং কম্পিউটার সিস্টেম তার দেখাইতেছে 0.94 সেকেন্ড, ঠিক আছে, 1 সেকেন্ডেরও কম সময় লাগছে। তারপর হলো কৌশিক আহমেদ, কৌশিক আহমেদ, তারপর হলো থার্ড যে আছে সে হলো ফাতিমা, ঠিক আছে, ফাতিমা। তোমাদের তিনজনকে অভিনন্দন, তোমরা আজকের এই পোলের জন্য স্টার হয়ে গেছো, তোমাদের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা, ঠিক আছে। এবার এটার উত্তর দিয়ে দেই। দেখো এটা যদি 32 হয় তাহলে আউটপুট হবে 2^32, তার মানে সি নাম্বারটা, ঠিক আছে, এইটা হলো আউটপুট হবে। বুঝতে পারছি, এই হলো তোমাদের বিষয়বস্তু। এখন তাহলে মোটামুটি তো আমাদের অনেক কিছু হইলো। এখন তোমাদের ফার্স্ট যে হোমওয়ার্ক সেটা দিয়ে ফেলি। তোমাদের হোমওয়ার্ক থাকবে হলো সত্যক সারণী, যেটা আমরা বললাম আর কি কিছুক্ষণ আগে, সত্যক সারণী বের করবা, সমীকরণ ও লজিক সার্কিট, ও লজিক সার্কিট, ঠিক আছে, মানে 3 to 8 লাইন ডিকোডারের সত্যক সারণী সমীকরণ ও লজিক সার্কিট বের করবা। এটার জন্য একটা টাইম লিমিট আছে, তোমরা তোমাদের যে প্রাইভেট গ্রুপটা আছে সেই প্রাইভেট গ্রুপে তোমরা আসলে দিয়ে দিবা। সেটার জন্য টাইম লিমিট হলো বুধবার রাত 12টা পর্যন্ত, ঠিক আছে, 12টা পর্যন্ত।
এটা হলো তোমাদের ডেডলাইন, ঠিক আছে? এই ডেডলাইনের মধ্যে যারা জমা দিতে পারবা তাদেরটাই কনসিডার হবে। বুধবার রাত 12টা পর্যন্ত, আজকে মঙ্গলবার, আগামীকাল রাত 12টা পর্যন্ত জমা দেওয়ার চেষ্টা করবা। এটা তোমাদের মোটামুটি হোমওয়ার্ক ছিল। ওকে, তো আবারও যেটা বলতেছি, যারা এখনো আমাদের সাথে জয়েন করো নাই তারা আমাদের সাথে জয়েন করে ফেলতে পারো। একটা বান্ডেল অফার অলরেডি চলতেছে, সেই বান্ডেল অফারের মধ্যে তুমি আসলে 4টা কোর্স একসাথে পেয়ে যাবা। সকল ডিটেলস কিন্তু তোমরা যদি জানতে চাও তাহলে 16780 নাম্বারে কল করে ফেলো। 16780 নাম্বার, এই যে 16780 নাম্বারে কল করে সকল ধরনের ডিটেলস তুমি জানতে পারবা। একের ভিতরে 4 একটা অফার আছে, বান্ডেল অফারে তুমি সবকিছু পাবা। যেখানে তোমাদের সামনে যে একাডেমিক প্রোগ্রাম চলবে এইচএসসি 27 এর জন্য, সেটাও তুমি অ্যাক্সেস পাবা। বর্তমানে অ্যাডভান্স আইসিটি চলতেছে, দুরন্ত চলতেছে, যেটা আসলে তোমাদের ফাউন্ডেশন কোর্স, সেটাও তুমি পারবা। এবং তোমরা হয়তোবা কমেন্টে আসলে এই যে পোলের অ্যান্সার দিলা, কিন্তু তোমরা যখন আমাদের সাথে যুক্ত হয়ে যাবা তখন দেখবে যে তোমাদের আমাদের অ্যাপে এমন সিস্টেম আছে, তুমি আসলে ক্লিক করতে পারতেছো অপশনে, এবং তুমি যদি সবার আগে ক্লিক করে ফেলো কম্পিউটার, তখনই তোমার আসলে উত্তরটা বুঝে ফেলবে। বুঝতে পারছো? তো তোমরা আসলে চেষ্টা করবা যতটুকু পারা যায় এখানে করা। বুঝতে পেরেছি। তো যারা এখনো জয়েন হও নাই আমাদের সাথে দ্রুত জয়েন করে ফেলতে পারো। যত দ্রুত জয়েন করে ফেলবে তোমাদের সাথে আবার দেখা হবে। এবং তোমাদের কিন্তু অনেক অনেক ক্লাস এখনো বাকি আছে। যারা 2-1টা ক্লাস হয়তোবা এখন জয়েন করলে 2-1টা ক্লাস পাবা না, কোনো চিন্তা কারণ নাই। রেকর্ডিং ক্লাসগুলা অ্যাভেলেবল থাকে আমাদের অ্যাপে। তো অনেক অনেক সুবিধা থাকবে এবং শিখার মাধ্যমে নতুন কোনো এক্সপেরিয়েন্স তুমি পাইতে যাচ্ছ। এবং তোমার কিন্তু বন্ধুরা অনেকে জয়েন করে ফেলেছে, যেটা তুমি আসলে পুরো ক্লাস যদি দেখে ফেলো তাহলে বুঝতে পারবে যে কত মানুষ অলরেডি আমাদের সাথে জয়েন হয়ে আছে। তো তোমাদের জন্য অসংখ্য শুভকামনা থাকবেই এবং যত দ্রুত সম্ভব আমাদের সাথে জয়েন করে ফেলো। তো আজকের ক্লাস তো মোটামুটি এখানেই শেষ। নেক্সট ক্লাস আবার বৃহস্পতিবার হবে, সেক্ষেত্রে দেখা হবে। তো আজকের পরামর্শ এটাই, সেরাদের সেরা হতে হবে। সেরা হওয়ার কোনো শেষ নেই। তোমার বন্ধুর থেকেও ভালো হতে হবে, সবার থেকে সেরা হতে হবে। আর আমি চেষ্টা করি সবসময় সেরাদের সেরা বানানো। তো তোমরা যদি এই কোর্সটা পুরাটা শেষ করো দেখবা যে তুমিও সেরাদের সেরা হয়ে উঠেছো। তো ভালো মতোই পড়াশোনা করো। যারা 2-1টা জিনিস বুঝতে পারো নাই, রেকর্ডিং ক্লাসটা আবার দেখো, আশা করি বুঝতে পারবে। নেক্সট ক্লাস পর্যন্ত তোমাদের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা। তোমরা সুস্থ থাকো, সবল থাকো। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।